মাইশা বেবি, এদিকে আসো। এমন করে দৌড়াতে হয় না সোনা। মামুনি আমাকে ধরতে পারে না, পারে না। বেবি, আমি তো হাঁটতে পারি না ঠিক করে। তুমি জানো না তোমার ভাই তোমার পেটে। আমার কি এখন দৌড়ানোর মতো অবস্থা আছে সোনা? তুমি তো হাঁটতে পারো, দৌড়াতে পারো, কিন্তু আম্মু তো পারে না। এরকম দুষ্টুমি করলে আমার কষ্ট হয় না বলো? তাহলে বাবাইকে বললেন না কেন আমার সাথে খেলা করে যেতে? বাবাই তো বড় আম্মুকে নিয়ে ডক্টরের কাছে গেল। বড় আম্মু মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তুমি দেখোনি? সেই জন্যই তো বাবাই নিয়ে গেল মামনিকে। তাহলে আমাকে কেন নিয়ে গেল না? বড়দের মাঝে ছোটদের যেতে নাই মামনি। আমার কাছে আসো, খাবারটা খেয়ে নাও শোনা। না, খাবো না। তুমি বাবাইকে আসতে বলো, তারপর খাবো। কেন? আমার হাতে খেতে তোমার ভালো লাগে না বুঝি? আমি পচা আম্মু, সেই জন্য মামুনি। না না, মোটেও না। তুমি তো আমার মিষ্টি আম্মু। তুমি তো আমার মিষ্টি মেয়ে। এখন এদিকে আসো মামুনি। দেখছো না আম্মু হাঁটতে পারে না, দিদাও ঘুমিয়েছে। তুমি যদি না খেয়ে এরকম দৌড়াদৌড়ি করতে থাকো, আর বাবা এসে যদি জানতে পারে তুমি এখনও খাওনি, তাহলে কিন্তু আমাকে বকাঝকা করবে। আর তুমি কি চাও তোমার ছোট আম্মুকে তোমার বাবাই বকাঝকা করুক? না না, কখনো চাই না। কারণ তোমাকে বকাঝকা করলে ভাই যে কষ্ট পাবে। তাহলে দৌড়াচ্ছ কেন? কাছে আসো, আমার পাশে বসো। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। প্রতিদিনই তো বলো আমার হাতে খাবে। একটু আগেও বললে দিদার হাতে খাবে না, তাহলে এখন খাচ্ছ না কেন? আমার মিষ্টি মামুনিটা, এবার এসে আমার কাছে বসো মামুনি। খাবার না খেয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। বাবাই শুনলে অনেক বকবে। বাবাই বলেছে না আম্মুর কথা শুনতে। ঠিক আছে, শুনবো। তুমি আগে বলো, ভাইয়ের সাথে আমাকে কথা বলিয়ে দেবে। ঠিক আছে সোনা, তুমি কাছে এসে বসো, খাবারটা শেষ হোক তারপরে দেবো। মাইশা গুটি গুটি পায়ে এগিয়ে এসে মৌয়ের পাশে সোফায় বসতেই মৌ মেয়েটাকে খাওয়াতে লাগলো। 5 মাসের অন্তঃসত্ত্বা মা তার ছোট্ট মেয়েকে খাওয়াচ্ছে। অবশ্য মেয়েটা মৌয়ের নয়, তারপরও ভালোবাসার কোনো কমতি নেই। মাইশা ও স্বামীর প্রথম স্ত্রী সন্তান, তারপরও কেউ বুঝতে পারবে না যে মাইশা মৌ নয়, অন্য কারো মিষ্টি মেয়ে। মাইশাকে কেউ দেখে বলবেও না যে এটা মৌয়ের মেয়ে নয়। 2 স্ত্রী আর 1 মেয়েকে নিয়ে সুখে সংসার করছে ঈশান, আর বেশ আনন্দে দিন কেটে যাচ্ছে। এরই মাঝে আরেকটা সুখবর ওরা পেয়েছে, সেটা হচ্ছে মৌ মা হতে চলেছে। মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা। এখনই হাঁটতে চলতে বড্ড বেশি কষ্ট হয়। মৌয়ের এখনই এই অবস্থা দেখে ঈশান বেশ টেনশানে আছে। ভবিষ্যতে ওকে নিয়ে বিপদে পড়তে হবে। ঈশান বারণ করেছিল মেয়েটাকে মাত্র 20 বছর বয়সেই প্রেগনেন্সির ঝুঁকিটা ও নিতে পারবে না। তার উপর শরীরটা এমনিতেই হালকা পাতলা, আর এই শরীরে বেবি নেওয়াটা বড্ড বেশি ঝুঁকির। ডক্টরও বারণ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। এই মেয়ের জেদের কাছে বরাবর হার মানতে হয় ঈশানকে। ময়ের কান্নাকাটি আর জেদের কাছে ওকে শেষে মেনে নেওয়ার জন্য উঠে পড়ে লাগতে হলো। আর এখন সেই সময়টাও এগিয়ে আসছে। মৌ নিজের প্রেগনেন্সির খবরটা জানার পর প্রথমে অনেক বেশি খুশি ছিল, কিন্তু প্রেগনেন্সির পর থেকে মেয়েটা অসুস্থ হতে শুরু করে। প্রায় সময় বমি করা, মাথা ঘুরে পড়ে যাওয়া, এসব বেশ কয়েকদিন ছিল। তার উপর স্যালাইন চলছিল টানা কয়েকদিন। ঈশানের আম্মু আর মিশমি, মানে প্রথম স্ত্রী, সবাই মিলে ওর সেবা যত্ন করে আজ অবধি মেয়েটা এখন খানিকটা সুস্থ, তাই ওকে বাসার বাইরে কোথাও যেতেও দেয় না, আর হাঁটাচলা করতেও বারণ করে দিয়েছে ঈশান। কিন্তু আজ সকালে ঈশানের প্রথম স্ত্রী মিশমি মাথা যন্ত্রণার কারণে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়লে তখন ডক্টর ডাকা হয়। ডক্টর বেশ কিছু চেক আপ করতে বলে, ফ্যামিলি ডক্টর, তাই যেটা বলে ওরা সেটাই সিরিয়াসলি নেয়। ঈশান মিশমিকে নিয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এরই মাঝে বিকেল হয়ে এসেছে, কিন্তু ওদের মেয়ে মায়েশা খেতে চাচ্ছিল না দেখে মৌ মেয়েকে দিদার হাতে খেতে নিতে বলে। মেয়েটাকে খাইয়ে না দিলে খায় না, তাই আজকে আবার আম্মু দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। মায়েশাও ঘুমিয়েছিল। বাবাই আর বড় আম্মু চলে যাওয়ার ঘন্টাখানেক পরেই যখন ঘুম ভাঙলো, বুঝতে পারলো ছোট্ট আম্মু ছাড়া বাসায় কেউ নেই। দাদুও গেছে অফিসের কাজে। ঈশানের তো দৌড়ে বেড়াতে হচ্ছে এদিকে ওদিকে, একবার মৌকে নিয়ে তো একবার মায়েশাকে নিয়ে, তো পরের বার মিশমিকে নিয়ে। তার উপর আবার বড় ভাইয়া গিয়েছে তার শ্বশুর বাড়ি একটা বিশেষ কাজে। বউ বাচ্চা সবাইকে নিয়েই চলে গেছে। এর মাঝেই ঈশানকে পড়তে হয়েছে বিপাকে। মায়েশাকে খাওয়ানো শেষ হয়ে গেলে মৌ মেয়েকে কাছে বসিয়ে আদর করে দিতে লাগলো।
আর গল্প শোনাতে লাগলো। এরই মাঝখানে মিশমি আর ঈশানকে বাসায় ঢুকতে দেখে মৌ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কারণ এই মেয়েকে সামলানোটা চারটিখানি কথা নয়, পুরো বাড়ি মাথায় করে তুলবে। আর যদি সময় মতো মেয়ে তার বাবাইকে দেখতে না পায় তাহলে তো কথাই নেই। বিষয়টা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশান ও মৌকে মেয়ের কাছে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলতে আরম্ভ করলো। আমার মামুনিটা কি করে? বাবার কণ্ঠস্বর শুনে মেয়েটা কান খাড়া করে খরগোশের মতো বোঝার চেষ্টা করলো। আর যখন বুঝতে পারলো যে বাবাই ডেকেছে, সাথে সাথে উঠে দাঁড়িয়ে তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো বাবা এগিয়ে আসছে। মাইশা দৌড়ে গিয়ে বাবার সামনে দাঁড়াতেই ঈশান মেয়েকে কোলে তুলে নিল। তারপর চোখে মুখে হাজারটা চুমু খেয়ে বলতে লাগলো। আমার মামুনি কেমন আছে? একদম ভালো না। তুমি পচা বাবাই, তুমি আমাকে রেখেই চলে গেছিলে কেন? আমাকে ঘুম পাড়িয়ে রেখে মামনিকে নিয়ে তুমি হানিমুনে গেছিলে, তাই না? এইটুকুনি মেয়ের এরকম তারা কথা শুনে মিশমির বেশ খানিকটা লজ্জায় লাগলো। নিশ্চয়ই এসব কথা মৌ শিখিয়েছে। বিষয়টা ভেবেই খানিকটা বিরক্তি নিয়ে ঈশান মৌয়ের দিকে একবার তাকাতেই মেয়েটা ডেভিল হাসি দিল। সাথে সাথে মিশমি মেয়ের গাল টেনে দিয়ে বলল। এসব কী কথা মামুনি? এমন পচা কথা বললে সবাই তোমাকে পচা বলবে। আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম বলো। তোমার ছোট আম্মু যেরকম অসুস্থ তেমনই তো অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে কি আপু, তুমিও আবার কি? তোমার কি মাথা খারাপ? তুমি যেসব আজগুবি কথা চিন্তা করো তেমন কিছু নয়। তোমার আপুর শরীরটা বেশ খানিকটা দুর্বল। তোমাদের নিয়ে চিন্তা চেতনা তার। তোমাদের দুজনের দেখাশোনা করতে গিয়ে নিজের খাওয়া দাওয়াটাই ঠিকমতো হচ্ছে না, সেজন্যই দুর্বল হয়ে গিয়েছিল। প্রেশারটা লো হয়ে গেছে। ডক্টর বলেছে চিন্তার কোনো কারণ নেই, খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ভেবে থাকো যে তোমার এই প্রেগনেন্সির সময় আবার ওর এরকম কিছু হবে, তাহলে পুরো বাড়িতে একটা ঝামেলা হয়ে যাবে। পরবর্তীতে এসব নিয়ে চিন্তা করা যাবে। কিন্তু খবরদার, বাচ্চার সামনে যদি এসব কথা আবার শুনি নামো, তাহলে কিন্তু আবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। মৌ মুখ বাঁকা করে তারপর উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলো। তাতে হবেই না। তুমিও খালি পারো আমাকে বকাঝকা করতে। একবার বেবি হয়ে যাক, তারপরে দেখো তোমার কি অবস্থা করি আমরা। সব আজব আজব কথা না ভাবা বন্ধ করো। মিসমি, তুমি ওকে রুমে নিয়ে যাও, গোসল করিয়ে দাও। আর আমি মাইশাকে নিয়ে যাচ্ছি। তোমার মেয়েকে গোসল করানো হয়ে গেছে, দিদা তাকে গোসল করিয়ে দিয়েছে, আর আমার হাতে খেয়েও নিয়েছে। ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। ওর থেকে বেশি চিন্তা আমার। তোমাকে নিয়ে করতে হবে না, কারণ ও অতটাও ঘাড় বাঁকা নয় যতটা তুমি। তোমাকে একটা কথা বলে তো তুমি রাখবে না, আর কখনো না শুনেছো আমার কথা। তার থেকে ওকে কোনো কথা বলে ও সেটা সহজেই শুনবে। তা তো বলবেই, আমি তো তোমাকে কম ভালোবাসি, তাই না? আপু তো বেশি ভালোবাসে, সেই জন্যই তো। তুমি কি কখনো বড় হবে না মৌ? বাচ্চার সামনে এসব কি কথা মৌ? জানি জানি, বাচ্চাদের সামনে এগুলো বলতে হয় না। যাও তো এখন এখান থেকে। তোমাকে কখনো কিছু বলে বোঝানো যায় না, সব সময় সবখানেই খালি বকাঝকা করবে। ঈশান মাইশাকে নিয়ে রুমের দিকে গেল আর মিশমি এসে মৌকে ধরে ওঠালো। মেয়েটা খুব কষ্ট করে নিচে এসেছিল মাইশাকে খাওয়ানোর জন্য। অবশ্য আম্মুই দিয়ে গিয়েছিল। তারপর থেকে এখানেই বসে আছে। ভেবেছে যে উপরে যাওয়ার মতো একটা ঝামেলার জন্য কাজ করতে যাবে না, কারণ প্রেগনেন্সি দ্বিতীয় মাসেই মৌ অসাবধানতায় পা পিছলে পড়ে যাচ্ছিল। সব সময় মেয়েটা দৌড়াদৌড়ি করতে থাকে। সেজন্যই ঈশানের করা আদেশ যে ভুলেও যেন এরকম কিছু না করে, যার জন্য বেবির আর নিজেরও ক্ষতি হয়। কারণ ঈশান ওকে এই মুহূর্তে বেবি নেবে না বলে অনেক বেশি পাকা হয়ে বসেছিল, কিন্তু মৌয়ের কান্নাকাটির কাছে শেষে হার মানতে বাধ্য হয়েছে। যাই হোক, রুমে এসে মিশমি মৌকে ওয়াশরুমে ঢুকিয়ে তারপর শাওয়ারটা ছেড়ে দিল। ঈশানের প্রথম স্ত্রী মিশমি কখনো মৌকে অবহেলা কিংবা কোনো হিংসার চোখে দেখেনি, বরং দুজনে দুই বোনের মতোই ছিল। অবশ্য যখন ঈশানের সাথে মৌয়ের বিয়ে হয়েছিল তখন এসবের কিছুই বুঝতো না মৌ। বয়সটা তখন ছিল 17 বছর, আর বাবার আদুরে কন্যা ছিল কি না, সেজন্যই এগুলোর মধ্যে ওর তেমন কোনো ইন্টারেস্টও ছিল না। কোনো এক সময় আপনাদেরকে এসব বিষয়ে বলবো, কিন্তু তার আগে এইটুকু জেনে রাখুন যে মিশমি হচ্ছে ঈশানের ভাইয়ের শালিকা, অর্থাৎ ঈশানের বেআইন। ঈশানের ভাইয়ের বিয়ের দিন ওর সাথে দেখা হয়। সেদিনই ঈশানের আব্বু আম্মু মিশমিকে দেখে পছন্দ করেছিল। তারপর জানতে পারে মিশমি সারা,
অর্থাৎ ভাবির বোন, ইমনের শালিকা। তখন খানিকটা দমে গেলেও ঈশান নিজে থেকেই যখন মিশমির সাথে কথা বলার চেষ্টা করেছিল, আব্বু আম্মু সব খেয়াল করে। তারপর এসব বিষয়ে ছেলেকে জিজ্ঞেস করলে ঈশান সরাসরি জানিয়ে দেয় মেয়েটাকে ওর পছন্দ হয়েছে। এমন কিছু জানার পর আব্বু আম্মু খুব চিন্তিত থাকলেও ঈশান পরদিন ওর ভাইয়াকে সবটা জানায়। ভাইয়া তখন শ্বশুরের সাথে কথা বলে আর 6 মাসের মাথায় ওদের বিয়েটা পাকা হয়। এরই মাঝখানে একটা কথা বলে রাখা ভালো, কারণ মৌ ঈশানের মামাতো বোন আর মিশমি ঈশানের থেকে সিনিয়র, কিন্তু মৌ ঈশানের থেকে বয়সে বেশ ছোট। ওই যা হয় আর কি, সিনিয়র জুনিয়র মিলিয়ে 2 বউ পেয়েছে, তাই সংসারে ভালোবাসার কোনো কমতি নেই। এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে যে দুজনের বিয়েটা কিভাবে হলো। মিশমির সাথে বিয়েটা কিভাবে হয়েছিল সেটা আপনাদের কিছুটা হলেও আঁচ করাতে পেরেছি, কিন্তু মৌয়ের সাথে কিভাবে হয়েছে সেটা খানিকক্ষণ পরেই জানতে পারবেন। যাই হোক, মৌকে গোসল করা হয়ে গেলে মেয়েটার চুলগুলো শুকালো, তারপর কোমর ছাড়িয়ে চুলগুলো সামলাতেই বেশ হিমশিম খেতে হয়। অন্যদিকে ঈশানের আবার মৌয়ের এই লম্বা চুলগুলো অনেক বেশি পছন্দ, তাই মৌ এই বাসাতে বউ হয়ে আসার পর থেকেই ঈশান ওর চুল কাটা বন্ধ করে দিয়েছে। না হলে মেয়েটা চুল সামলাতে পারে না বলে বারবার চুল কেটে ফেলতো, তাই ঈশানও রাগারাগি করেছে। তখন মিশমি নিজে থেকে দায়িত্ব নিয়েছে, মেয়েটাকে বুঝিয়েছে। 2 বউয়ের মাথায় একদম কোমর ছাড়িয়ে চুল। ঈশানও ওদের চুলগুলো পছন্দ করে, আর যখন আদর করতে যায় তখন চুলে নাক ডুবিয়ে দিয়ে ঘ্রাণ নিতে থাকে। ঈশান আর মৌয়ের বিয়ের প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আর এরই মাঝখানে কখনো মিশমির সাথে মৌয়ের কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। মাঝে মধ্যে মৌ ছোট হিসেবে একটু জেদ করলেও আবদার করলেও মিশমি সেটা বড় বোনের মতো পূরণ করেছে, ওকে বুঝিয়েছে। ওদের এরকম মিল আর ভালোবাসা দেখে অনেকেই অবাক হয় যে 2 বউ নিয়ে কিভাবে সংসার করছে ছেলেটা। যাই হোক, ময়ূর গোসল করা শেষ হয়ে গেলে মিশমি নিজ হাতে ওকে খাইয়ে দিল, তারপর বিছানায় শুতে বলল আর ঈশানকে পাঠিয়ে দিবে বলে চলে গেল। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে 2 বউকে কিভাবে সামলায় ছেলেটা। একদিন ময়ূর রুমে তো একদিন মিশমির রুমে থাকতে হয়, আর মাইশা হবার পর থেকে মৌ তো ওকে নিতেই পড়েছিল। যেদিন ঈশান রুমে আসে সেদিন মায়েশাকে মৌ যেতে দিতে চায় না, কিন্তু ঈশান ওকে জোর করে মিশমির কাছে দিয়ে আসে। মায়েশার বয়সটা 2.5 বছরের একটু বেশি, 3 বছরে পড়বে প্রায়, কিন্তু মেয়েটা এত চঞ্চল আর দুষ্টু স্বভাবের, সবসময় বাবাই ছাড়া কোনো কাজ হবে না। আর 2 মা ওকে খাওয়াতে আর ওর পিছনে ছুটতেই ব্যস্ত হয়ে পড়েছে। মায়েশা হবার পর থেকেই ময়ের ঈশানের কাছে একটা আবদারি ছিল, ওর একটা বেবি চাই। তখন ঈশান ওকে বলেছিল যদি এইচএসসিটা ভালোভাবে উত্তীর্ণ হতে পারে তাহলে এসব নিয়ে ভেবে দেখবে। মেয়েটা দিন রাত দিয়ে পড়াশোনা করেছিল, তারপর যখন এসএসসিতে ভালো রেজাল্ট হয় তখন মিশমি বলেছিল অন্য ভার্সিটিতে ভর্তি করে দিতে, কিন্তু মেয়েটা পড়ালেখা আর করতে চায়নি, জোরপূর্বক পড়ালেখাটা বাদ দিয়েছে আর সংসার সামলাবে বলেছে। ঈশান বলেছিল যে ওর বড় আপু আছে আর এইটুকুনি মেয়ে কি সংসার সামলাবে, সেটা নিয়ে হাসাহাসি করলে তখন মৌ কান্নাকাটি করে ঈশানকে বলেছিল ওকে ভালোবাসে না, সেই জন্যই বেবি দিতে চাইছে না। তারপর মেয়েটার ভালোবাসা জেদের কাছে হার মানতে হয় ছেলেটাকে। বেবির জন্য পাগলামির কারণে ঈশান মেয়েটার কাছে আসতে হয়। তারপরই 6 মাস বাদে সবাই জানতে পারে মৌ মা হতে চলেছে। সবাই অনেক বেশি খুশি ছিল সেদিন। তারপর থেকে মেয়েটা কিছুদিন অসুস্থ থাকলেও তখন ঈশান অনেক টেনশনে পড়ে যায়। মেয়েটাকে অনেক বকাঝকা করেছিল যে বেবি নিতে গিয়ে যদি ওর কিছু একটা হয়ে যায় তাহলেও কি করে থাকবে। বউ 2টা হলেও দুজনকেই বেশ ভালোবাসে ঈশান। প্রথমে তো বিয়েটাই করতে চাইছিল না, এক বউ থাকা অবস্থাতে যে কেউই অন্য আরেকটা বিয়ে করতে চাইবে না, এটাই স্বাভাবিক। তারপরও আব্বু আম্মু আর মিশমির জোড়াজুড়িতে ঈশানকে বিয়েটা করতে হয়। আর কেন বিয়ে করতে হয়েছিল সেটা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। মিশমি রুমে এসে দেখলো ঈশান মেয়েকে গল্প শোনাচ্ছে। মিশমি এগিয়ে আসতেই তখন ঈশান মিশমিকে ওর দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করলো, মামুনি, তুমি আম্মুর কাছে থাকো কেমন? আমি তোমার ছোট আম্মুর সাথে একটু কথা বলে আসি, তারপর রাতে আমরা অনেক গল্প করব। আমিও যাব তোমার সাথে। কিন্তু তুমি গেলে আম্মু যে একা হয়ে যাবে, তুমি থাকো,
আমি পরে তোমাকে এক সময় নিয়ে যাব, কেমন? মাইশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশান মেয়েকে মিশমির কাছে দিয়ে তারপর মিশমির কপালে একটা চুমু দিয়ে চলে যেতেই মেয়েটা একটু রাগী চোখে তাকালো। মেয়ের সামনে এরকম কিছু বললে মিশমি রেগে যায়। ঈশান একটা ডেভিল হাসি দিল। ছেলেটা বউকে যে বড্ড বেশি ভালোবাসে, এরা ছাড়া যে ওর জীবন অচল হয়ে যাবে। ঈশান এবার মৌয়ের রুমে দেখলো মৌ বেডে আধশোয়া হয়ে বসে আছে। ঈশান এসে দরজাটা লাগিয়ে দিয়ে মেয়েটার পাশে আধশোয়া হয়ে বসতেই মেয়েটা ওর বুকের মধ্যে আলতো করে মাথা রাখলো। ঈশান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাথায় চুলে একটা ভেজা চুমু খেয়ে বলল, কি হয়েছে, ঘুম আসছে না বউয়ে? না, একটা কথা ভাবছিলাম। বলছিলাম কি, আমার না খুব বেশি ভয় হচ্ছে। এখন থেকেই কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে সত্যি অনেক দূরে হারিয়ে যাব। এসব আজে বাজে কথা ভাবতে হয় না। এসব চিন্তা যত বেশি করবে তত বেশি মন খারাপ হবে। এমন কিছুই হবে না সোনা পাখি। আপুরও তো বেবি হয়েছে, আপুর কিছু হয়েছে? তাহলে খামাখা এইসব চিন্তা না করে এবার একটু ঘুমানোর চেষ্টা করো তো সোনা। প্রেগনেন্সির আগে তুমি তো বলেছিলে যে আমার সমস্যা হবে। এখন আমারও তাই মনে হচ্ছে, জানো। আমার যদি কিছু হয়ে যায় তাহলে বেবির কী হবে? একটা থাপ্পড় মারবো, ইডিয়েট। আজে বাজে কথা না বলে এবার একটু ঘুমানোর চেষ্টা করো। আমার বুকে ছাড়া নাকি ঘুম হয় না, তাহলে এখন ঘুমাচ্ছ না কেন? সবসময় বকাঝকা করো কেন? বকাঝকা করতে তোমার ভালো লাগে, কিন্তু আমার একদমই শুনতে ভালো লাগে না। সবসময় এরকম করে না বললেও তো পারো, একটু ভালোবাসা বলা যায় না? তোমাকে আগে কখনো আমি বকাঝকা করি? প্রথমে ভালোভাবে বোঝানোর পর যখন না বোঝো তখনই তো রাগারাগি করি। আর এটা যে আমার ভালোবাসা সেটা তুমি বুঝতে পারবে কবে সোনা পাখি? ভালোবাসো তাহলে আদর করে দাও। মৌ কথাগুলো বলে ঈশানের দিকে মুখ ফেরালো। সাথে সাথে ঈশান ওর ঠোঁটে আলতো করে ঠোঁট জোড়ায় ছোঁয়ালো। মৌ চোখ বন্ধ করে নিল ঈশানের গলায় আর ঘাড়ে কয়েকটা চুমু দিতেই মেয়েটা ঈশানের চুলগুলো খামচে ধরল। ঈশান ওকে বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরতে মেয়েটা আলতো করে ওর বুকে ঠোঁট ছোঁয়াতেই ঈশান বলতে লাগলো, এসব বাজে কথা ভাবতে হয় না সোনা। তুমি জানো না তোমাকে আমি ঠিক কতটুকু ভালোবাসি? ভালোবাসো সেই জন্যই তো বিয়ে করতে চেয়েছিলে, তাই না? প্রথম বউ থাকতে দ্বিতীয় স্ত্রী কিংবা দ্বিতীয় বিয়ে করাটা এতটাই কি সহজ? তোমার কি মনে হয় সব কিছু এত সহজ বউ? তাতে কি, আমরা তো একসাথে অনেক ভালো আছি বলো। তুমি দেখেছো আপুর সাথে কখনো আমার ঝামেলা হয়েছে? তা অবশ্য হয়নি। আর ঝামেলা হলে কি দুজনকে ছেড়ে কথা বলতাম? দুজনকেই কানের নিচে দিতাম। একবার বেবি আসতে দাও, তারপরে দেখো আমরা মা ছেলে মিলে তোমার কি অবস্থা করি। যা করার করবে, বেবি আসলে তখন দেখা যাবে। এখন ঘুমাও। আর তোমার মুখের জন্য খবরদার এসব আজে বাজে কথা কখনো না শুনি, তাহলে কিন্তু আমি যতটুকু তোমার জন্য খারাপ হব আর অন্য কেউ হবে না। মারবে আমাকে? এই অবস্থায় আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। ঈশান ফিক করে হেসে ফেলল। মেয়েটার একদম বাচ্চা সুলভ কথা শুনে ঈশানের মাঝে মাঝে মনে হয় কাকে বাচ্চা দিতে গিয়েছিল, যে এখনও নিজেই বাচ্চা, সে কিনা দুদিন পরে একটা বাচ্চার আম্মু হবে। ঈশান মৌয়ের মাথাটা বুকের সাথে জড়িয়ে নিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। কখন যে দুজনে ঘুমিয়ে পড়েছে জানে না। বিকেলে যখন ঘুম ভাঙলো বুঝতে পারলো মৌয়ের এখনও ঘুম ভাঙেনি। আরও 30 মিনিট পর মেয়েটার ঘুম ভাঙলো। ঈশান ওকে উঠিয়ে ফ্রেশ করালো। এ যেন নিত্যদিনের কাজ হয়ে গেছে ঈশানের। অফিসের কাজে বাহিরে গেলে মিশমি এসব করবে, তখন মাইশাকে সামলাবে ওর দিদা। ঈশান মেয়েটাকে ফ্রেশ করিয়ে তারপর নিচে নিয়ে গেল। খেয়াল করলো মিশমি রান্না বসিয়ে দিয়েছে। এর মাঝেই ওরা আসতেই নাস্তা বানিয়ে দিল। ঈশান মা মেয়েকে খাওয়ালো। চলুন এখন খেতে খেতে আপনাদের পুরো ঘটনাটা বলে ফেলি। ঈশান আর মৌয়ের বিয়েটা ঠিক কীভাবে হয়েছিল সেটা তো আপনাদের জানা দরকার। আর না জানতে পারলে হয়তো আপনাদের যেমন ভালো লাগবে না তেমনই আমাদেরও ভালো লাগবে না। মৌয়ের আব্বু অর্থাৎ ঈশানের মামা মারা যায় আজ থেকে প্রায় 6 বছর আগে। লোকটা এক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছিল। কিন্তু লোকটা মারা যাবার সময় মামা ঈশানের আব্বুর হাত ধরে বলেছিল, ভাইজান, আমার মেয়েটাকে দেখে রাখবেন। বড় আদরে মানুষ করেছি, এরকম একটা পরিস্থিতিতে ওদের ফেলে আমাকে ওপারে চলে যেতে হচ্ছে। উপরওয়ালা হয়তো এমনই এরকম সিদ্ধান্ত ছিল, তাই আমাকে আজকে চলে যেতে হচ্ছে। আমি চাই আমার অবর্তমানে ওদের আপনি একটু খেয়াল রাখুন। আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আমার বিশ্বাস আপনি আমার মেয়ে আর আমার স্ত্রীকে একটু দেখে রাখবেন। আমি জানি আমার বোন থাকতে আমাকে এসব নিয়ে কখনো টেনশন করতে হবে না।
তারপরও বাবা হিসেবে যখন ওদের ছেড়ে যাচ্ছি তখন আমার খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমার বাঁচার ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবু সেদিন মামার হাত ধরে কথা দিয়েছিল যে মেয়েটার একটা গতি করে দিবে আর ওদের সব সময় দেখে রাখবে। তার 2 বছর পার হতেই যখন ময়ের বিয়ের কথা সামনে আসলো, মেয়েটা প্রচণ্ড পরিমাণে সুন্দরী, তাই এলাকা থেকে নিয়ে শুরু করে কলেজে স্কুলের সব জায়গায় ওকে ছেলেরা ডিস্টার্ব করতে আরম্ভ করেছে। সেজন্য ময়ের বাবা মারা যাওয়ার পর কিছুদিন ওকে ঈশানদের বাসায় এনে রাখা হয়েছিল। তারপর একমাত্র মেয়ে বলে মামি তাকে নিয়ে গিয়েছিল। মৌ আবার কলেজে যেতে আরম্ভ করলে বিষয়টা আরও বেগতিক অবস্থার দিকে গড়ায়। এলাকার অনেকেই বেশ বাজে নজরে মেয়েটার দিকে তাকাতো। তার উপর বিয়ের প্রস্তাবও আসতে শুরু করে। তখন ঈশানের আব্বু আম্মু, ময়ের আম্মু ওর সাথে কথা বলে ঠিক করে ওকে বিয়ে দিয়ে দিবে। বেশ ভালো দেখে একটা সম্বন্ধ আসলে সেখানে বিয়েটাও ঠিক হয়ে যায় মেয়েটার। ততদিনে ঈশান আর মিশমির বিয়ে হয়ে গেছে আর মাঝে 6 মাস কেটে গেছে। ময়ের বিয়েটা ঠিক হতেই সবাই ধরে নিয়েছিল এবার অন্তত ময়ের বিয়েটা হয়ে গেলে মামিকে বাসায় নিয়ে আসবে, কিংবা তার বোনের বাড়িতে যদি গিয়ে থাকতে চাইতো, যেখানে খুশি তিনি যাবেন। কিন্তু বিয়ের দিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেদিন বর অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এইসব কথা জানাজানি হওয়ার পর এলাকার লোকজন বলেছিল এই মেয়ে অপয়া, আরও নানান কথা। এত সব বাজে কথা শোনার পর মৌ নিজেকে শেষ করে দিতে গিয়েছিল। ওইটুকু বয়সে মেয়েটি কী বুঝেছিল কে জানে, তবে মানুষের এমন দ্বারা কথাও শুনতে পারছিল না। মায়ের কান্নাকাটি আর তার উপরে বিয়ে বাড়িতে হাজার মানুষের কথা শোনার পর নিজেকে শেষ করে দেওয়ার জন্য যখন উদ্যত হয় তখন সবাই মিলে ওকে বাঁচিয়েছিল। মৌকে সুইসাইডের হাত থেকে আটকানোর পর যখন কথা ওঠে মেয়েটাকে এখন কে বিয়ে করবে, তখন মৌ আম্মুর আহাজারিতে ঈশানের আম্মু বলেছিল ওর বিয়ে হবে, আজকে এক্ষুনি হবে, আর কেউ ওকে বাজে কথা বলতে পারবে না। কিন্তু কে বিয়ে করবে সেটা নিয়েই একটা কল্পনা জল্পনা শুরু হয়েছিল। সে সময় এলাকার অনেক বখাটে ছেলেই মৌকে বিয়ে করার কথা বললে ঈশান সেদিন ওদের বিরুদ্ধে গিয়ে হুঙ্কার দিয়ে কথা বলেছিল, আর সেটাই যেন ওর জীবনের ভুল ছিল। অনেকেই চিন্তা চেতনা আর ভাবনার পর তখন মিশমি হঠাৎ করে বলেছিল, মামি, তুমি চিন্তা করো না, বিয়ে হবে, আজকেই হবে। তোমার মেয়ের বিয়ে ঈশানের সাথে হবে। তোমার যদি কোনো আপত্তি না থাকে আর আমাদের বাসার যদি কারোর কোনো সমস্যা না থাকে, তাহলে আমি বলছি মৌয়ের বিয়েটা ঈশানের সাথেই হবে। নিজের স্ত্রীর মুখ থেকে ঈশান এরকম দ্বারা কথা শুনে যেরকম অবাক হয়েছিল, তেমনইভাবে মিশমির আব্বু আম্মু সেভাবে অবস্থায় যেন আকাশ থেকে পড়েছিল। কারণ মেয়ে এসব কী কথা বলছে, এরকম কোনো কথা মেয়ের মুখ থেকে শুনে তারপর ওরা বলেছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব আজে বাজে কথা বলছো? স্বামীকে বিয়ে দিবে মানে? কোনো মেয়ে এরকম কাজ করতে পারে বলে আমার মনে হয় না। নিজের স্বামীকে বিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত তুমি নিতে পারো কি করে? আমার মাথা ঠিক আছে আব্বু, আর আমি সজ্ঞানেই ভেবে চিন্তেই বলছি। মাথা ঠিক আছে বলেই মেয়েটাকে বাঁচানোর জন্য আর মানুষের কথার হাত থেকে রক্ষা করতে আমি ওকে ঈশানের সাথে বিয়ে দিতে চাইছি। আর এতে যদি আমার সমস্যা না থাকে তাহলে তোমাদের এত সমস্যা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মামুনি, তুমি কি বলছো এসব? তুমি বুঝতে পারছো ঈশানের সাথে তোমার বিয়ের 6 মাস হয়েছে মাত্র। তোদের মাঝে কোনো ঝামেলা হয়নি, কোনো কথা কাটাকাটি কিংবা ডিভোর্সও হয়নি। তারপরও তুমি সতীনের সংসার করতে চাইছো? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। দেখো আম্মু, সংসার আমার, আমি কার সাথে থাকবো না থাকবো সেটা আমি ঠিক করব। তোমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর দেখো, এই মেয়েটার মুখের দিকে তাকাও। ওকে অন্য কোথাও পাঠিয়ে আব্বু ভালো থাকতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, ও এই মুহূর্তে সংসারের কী বা বোঝে? ওর সাথে ঈশানের বিয়ে হলে ও আমাদের সাথে ভালো থাকবে। ওর সাথে ঈশানের বিয়ে হলেও আমাদের সাথে ভালো থাকবে মেয়েটা। আর আমি ওকে বোনের মতো ভেবেই সংসার করব। এসব নিয়ে কোনো ঝামেলা হবে না। আমার সংসার আমি মৌয়ের সাথে থাকতে পারবো। এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আম্মু। মামুনি, তারপরেও একবার ভেবে দেখো, ঈশানের বউ তুমি। এরকম একটা অবস্থাতে তুমি হয়তো মুখ দিয়ে কথাটা বলছো, কিন্তু পরবর্তীতে কি মানতে পারবে সেটা নিয়েই আমার সন্দেহ আছে। আম্মু, তুমি আমাকে খুব ভালো করেই জানো।
তুমি জানো তোমার ছেলের বউ যদি একবার কোনো কথা মুখ দিয়ে বলে, সেটা কখনো আর দ্বিতীয়বার পাল্টাবার নয়। তাই আমি চাইছি এই মুহূর্তে ঈশান মৌকে বিয়ে করে নিই। আর ওকে বিয়ে করে নিলেই মানুষের কথার হাত থেকে বাঁচবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো তো, অনেকেই আছে প্রথম বউয়ের অনুমতি ছাড়াই বিয়ে করে নেয়। সেখানে ঈশানকে আমি অনুমতি দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায় সবার? তারপরও মামুনি, তুমি একবার ভেবে দেখো, ঈশানকে বললে ও হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? মিসমির যা ইচ্ছে তাই বলল আর আমি রাজি হয়ে যাব? তোমরা এইসব কথা কিভাবে বলতে পারছো? আমি তো সেইটাই বুঝতে পারছি না। ঈশান, তুমি কেন বুঝতে চাইছো না? এই মুহূর্তে ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আর এরকম কথা বললে কি হয় বলো? মৌ তোমার মামাতো বোন, তাই বলে এমন নয় যে আপন বোন। ওকে বিয়ে করতে কিসের সমস্যা তোমার? আমি যেখানে মেনে নিতে চাইছি, আর এমন না যে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে যে ওকে ভালোবাসতে পারবে না। কতই তো হচ্ছে, মানুষ দুই বউ নিয়ে সংসার করছে। আমি তো চাইছি তুমি ওর সাথে সংসার করো। তাহলে কেন বুঝতে চাইছো না তুমি? আমার যেহেতু সমস্যা নেই, তাহলে তোমার কেন এত সমস্যা? ঈশান, সব বিয়ে চাহিদার জন্য হয় না, কিছু হয় আত্মার মানসিক আর বন্ধনের সম্পর্ক টিকিয়ে রাখা। তুমি সেটা বুঝতে পারছো না কেন? তুমি বুঝতে পারছো না? ও আমার মামাতো বোন, তাছাড়া মৌ এখনো বাচ্চা স্বভাবের, তাই আমিও সেটাই বলছি যে মৌ বাচ্চা স্বভাবে। তাছাড়া ও এমন কিছু বুঝতে পারে না যে ওকে নিয়ে সংসার শুরু করতে হবে এখনই। তোমরা ওকে সমাজের বাজে ইঙ্গিত থেকে বাঁচানোর জন্য বিয়েটা দিতে চাইছিলে, কিন্তু এখন যদি বিয়ের দিন এসে ছেলেটা মারা যায়, এই দোষ কি মৌয়ের? এসব কথা যদি অন্য কোথাও বিয়ে হবার পর ওকে শুনতে হয়, সেটা কি তুমি সহ্য করতে পারবে? তুমি যে মেয়েকে সবার হাত থেকে আগলে রেখেছ, সে মেয়ে যদি দিন শেষে অন্য কারোর কথা শুনতেই হয়, তাহলে তুমি ওকে আর কি আগলে রাখলে ঈশান? দেখো, ওর এখনো সংসার করার বয়স হয়নি। তাই বলছি কি, তুমি ওকে বিয়েটা করে নাও। বিয়ে করে নিলেই সংসার করতে হবে তার তো কোনো মানে নেই। ও যতদিনে সব কিছু বুঝতে পারবে, ততদিনে আরও বড় হয়ে যাবে আর ভালো মন্দ বুঝতে শিখবে। তাছাড়া আমরা একটা বেবি নিয়ে নিব, দেখবে ও ততদিনে নিজেও ম্যাচিওর হয়ে যাবে। সংসারের সবটুকু বুঝতে শিখলে তখন না হয় এসব নিয়ে ভাবা যাবে। আর ওকে আমি খুব ভালো করেই চিনি, ওসব নিয়ে কোনো ঝামেলা করবে না। আমি ওকে নিজের বোনের মতো মানিয়ে নিব। আমার নিজেরও কোনো হিংসে হবে না, কারণ আমি চাই ও বেঁচে থাকুক আর ভালোভাবেই বাঁচুক। একটু ভালোভাবে বাঁচার জন্য ওকে তোমার বিয়েটা করতেই হবে ঈশান। ঈশান পড়ে গেছিল সেদিন মহা ব্যারাকলে। তারপর ময়ের এরকম কান্নাকাটিতে পুরো পরিবার রাজি হয়েছিল। প্রথমে মিশমির আব্বু আম্মু এই বিয়েতে মত না দিলেও পরে যখন নিজেদের মেয়ের মত দিয়েছিল, তখন ওরা আবার বারণ করেনি। মিশমি বারবার বলেছিল ও থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। মৌ মিশমিকে বুঝিয়েছিল মেয়েটা তো বড্ড বেশি ছোট ছিল, আর এতটাই ইম্যাচিওর একটা মেয়ের মতো স্বভাব ছিল যে বাচ্চাদের মতো কাজকর্ম করত। আব্বু একদিন বলেছিল যদি মিশমির সাথে বিয়েটা না হতো আর বিয়ের যদি কথাটা হয়ে থাকতো, তারপরেও ঈশানের সাথে ময়ূর বিয়েটা দিত। কিন্তু সেদিন যখন বিয়েটা হয়ে গেছিল, তারপর আর কিছুই করার ছিল না। অন্যদিকে মিশমি এসব বিষয়ে ভেবেছে সমাজে কতই তো হচ্ছে, মানুষ দুই বউ নিয়ে সংসার করে, তাদের মধ্যে মিল না থাকলেও সংসার করে যেতে হয়। সেখানে তো মিশমি নিজে থেকেই বলেছে ও মৌকে নিজের বোনের মতো শিখিয়ে পড়িয়ে নেবে, আর সেটাই করেছিল। সেদিন বিয়ের পর ঈশান মিশমির উপর প্রচণ্ড পরিমাণে রেগেছিল, যার কারণে মেয়েটার সাথে পুরো 1 সপ্তাহ কথা বলেনি, আর তাই ওর রুমে পর্যন্ত যায়নি। মৌ যখন বুঝতে পেরেছিল বিয়ের মানেটা কি, ততদিনে অনেক সময় পেরিয়ে গেছে, আর মেয়েটাকে ঠিকই নিজের বোনের মতো রেখে দিয়েছিল। সেদিন মামিকে বাসায় নিয়ে আসার পর বলে সবাই, কিন্তু বিয়ের 7 দিন পর ময়ের খালামণি এসে তার বোনকে নিয়ে যায়। এসব বিষয় নিয়ে ঈশান বলেছিল মামিকে এ বাসায় এসে থাকার জন্য, কিন্তু ভদ্রমহিলা আসতে চাননি। তিনি জামাইয়ের বাড়িতে থাকার মতো সিদ্ধান্ত নিতে চাননি। ময়ের অবস্থা মোটামুটি ভালো। ওর আব্বু মারা যাবার পর সব সম্পত্তি ময়ের নামে করে দেওয়া হয়েছিল, তাই এই বিষয়টা যারা জানতো সেটা নিয়ে ওদের বেশ ফোর্স করতো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সব মিলিয়ে ওরা এক প্রকার একটা চাপের মধ্যে ছিল।
বিয়ের পর থেকে মোদের বিজনেসটাও ঈশানকে সামলাতে হচ্ছিল, আর এদিকে দুই বউকে সময় দিতে হচ্ছিল। কারণ মৌ একদম বাচ্চা সুলভ ছিল। বাসায় এসে দেখতো আজকেই এই ঘটিয়েছে তো কালকে ওই ঘটিয়েছে। মিশমি ওকে দেখে রাখতে বেশ হিমশিম খাচ্ছিল। বিয়ের 1 মাস অবধি মৌ এ বাসা থেকে আর কোথাও যায়নি, শুধু একবার বিয়ের পরে বাসায় গিয়েছিল। তারপর থেকে আমু যখন তার বোনের বাড়িতে গিয়ে থাকে তখন থেকে মৌ ঈশানের সাথেই ছিল। যাই হোক, বিয়ের পরই ঈশানের সিদ্ধান্ত ছিল যে মেয়েটাকে আরও কিছু দূর পড়ালেখা করাবে, কারণ সবার সাথে থাকলে স্বাভাবিক হবে সব আজে বাজে কথার আড়াল তো হবেই। তাই ঈশান সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকেই ওকে একটা কলেজে ভর্তি করিয়ে দিবে। যে কলেজটাতে ঈশান নিজে পড়ালেখা করেছে সেখানেই মেয়েটাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। কিন্তু মেয়েটা কলেজ যেতে চাইতো না। ঈশান ওকে দিয়ে আসতো, আর অফিসের কাজে ব্যস্ত থাকলে হয় ভাইয়া দিয়ে আসতো, আর না হলে মিশমি নিজে গিয়ে মেয়েটাকে দিয়ে আসতো। এমন করেই যাচ্ছিল দিন। কিন্তু মেয়েটা বড্ড বেশি ডান পিঠে আর একটু দুষ্টু স্বভাবের ছিল। সব সময় চঞ্চল আর দৌড়াদৌড়ি লাফঝাপ করতেই থাকতো। এই বাসায় আসার পর বউয়ের বাচ্চা মেয়েটা আরও বেড়ে গেল যখন মিশমি ওকে সায় দিতে আরম্ভ করলো। কলেজে ভর্তি করে দেওয়ার পর একদিনের ঘটনা। সেদিন ঈশান ওকে সকালবেলা বুঝিয়ে শুনিয়ে কলেজে একটা চুমু দিয়ে যখন বাসার বাইরে গেল তখন মেয়েটা বেশ ভদ্রভাবে মিশমির হাতে খাচ্ছিল আর বলেছিল কলেজেও যাবে। বেশ ভালো কথা। কলেজে যাওয়ার কথা বললেই ঈশানও বলল বাসায় ফেরার সময় ওর জন্য চকলেট নিয়ে আসবে, কারণ চকলেট আইসক্রিমটা মেয়েটার বড্ড বেশি পছন্দ। ঈশান বাসায় ফিরল ঠিকই, কিন্তু সেটা দুপুরে, কারণ অফিসের একটা মিটিং শেষ করে বেশ খানিকটা ক্লান্ত লাগছিল বলে বাসায় চলে এসেছে। ভেবেছে যে মিশমি মৌকে কলেজ থেকে নিয়ে এসেছে, কারণ বলেছিল ওকে নিয়ে আসার কথা। মিটিংটা শেষ হতে কতক্ষণ লাগবে তা ঠিক ছিল না, তাই মিশমিকে বলে রাখা হয়েছিল। কিন্তু বাসায় এসে দেখলো যে মৌ আগে থেকে এসে বসে আছে। ঈশান ফ্রেশ হয়ে নিয়ে তারপর দুপুরে খাবার খেলো। মৌ অনেক আগেই খেয়ে নিয়েছে, কিন্তু মেয়েটা রুমের বাইরে আসছে না দেখে ঈশান ওর রুমে গেল। গিয়ে দেখলো মৌ বেডে বসে পা দোলাচ্ছে। ঈশান এসে পাশে বসলো মেয়েটার। তারপর মুখোমুখি হতেই মেয়েটা ওর থেকে কিছুটা দূরে সরে যেতে লাগলো। ঈশান ওর একটা হাত নিয়ে হাতের উপর উল্টো পিঠে চুমু খেয়ে বলতে লাগলো, কি হয়েছে মৌ পাখি, তুমি এরকম দূরে সরে যাচ্ছ কেন? না, এমনিতেই। আসলে তুমি সবসময় খালি বকাঝকা করো। সেটা তোমার ভালোর জন্যই করি। এখন আমার দিকে তাকাও, তুমি এত তাড়াতাড়ি বাসে আসলে কি করে? তোমার তো আজকে আরও একটা ক্লাস বেশি হবার কথা ছিল, তাহলে এত তাড়াতাড়ি আসলে কি করে? না মানে আসলে আমি তোমার কথা থেকে আমি সন্দেহ আর রহস্যের গন্ধ পাচ্ছি। সত্যি করে বলো তো কি করেছো? নাকি কলেজে যাওনি? সত্যি করে বলো। নাকি অর্ধেক পথ থেকে বাহানা দিয়ে কান্নাকাটি করে আবুর সাথে ফিরে এসেছো? যেটা করেছো সেটা সরাসরি বলো। আমার কিন্তু রাগ করতে ইচ্ছা করছে না, এই মুহূর্তে ক্লান্ত লাগছে খুব। আমি শুধু তোমাকে বিষয়টা জিজ্ঞেস করার জন্য এসেছি, বলো আমায়। এরই মাঝে মিশমির রুমে ঢুকলো। তখন মৌ উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আপু তুমি বলো না, আমি আপুকে তো বলেছি যে আমার কলেজে যেতে ইচ্ছে করছে না, তাই যাইনি। মেয়েটার এরকম গা ছাড়া ভাবের কথা শুনেই ঈশান উঠে দাঁড়ালো। ঈশান মৌয়ের হাত ধরে টেনে সামনে দাঁড় করালো আর বলল, আপু বলেছিল না কলেজে যেতে, কলেজে গিয়ে আসতে চায়নি, তাহলে গেলে না কেন? বিয়ের পরে আবার কেউ কলেজে যায় নাকি? তোমাকে আমি বলেছি না যে আমার কলেজে যেতে ভালো লাগে না, আমি সংসার সামলাবো। আপু যেমন সামলাচ্ছে তেমনভাবে সব কিছু। মৌয়ের কথাগুলো শেষ হওয়ার আগেই ঈশান রাগী চোখে ওর দিকে তাকাতেই মেয়েটা ভয়ে কুঁকড়ে গেল। ঈশান এবার একটা ধমক দিয়ে বলতে লাগলো, চুপ, একদম চুপ। এখনও নাপ টিপলে দুধ বের হয়, আর সে বলছে সংসার সামলাবে। আপুর কথা শোনোনি কেন? আপু যেটা বলেছে সেটা করনি কেন মৌ? ঈশান কথাটা বলতেই মৌ মাথা নিচু করে ফেলল। ঈশান উঠেই রাগের মাথায় মৌকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই মৌ কান্না করে দিল। মিশমি এসে ওর হাতটা ধরে ফেললো আর মৌকে দূরে সরিয়ে দিয়ে আলতো করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটুকু মেয়েকে থাপ্পড় মারতে যাচ্ছ? ঈশান, তোমার কি কোনো মায়া দয়া নেই? সব সময় ওকে এত শাসনের উপর রাখলে বকে যাবে। একটু ভালোভাবেও তো বোঝানো চাই। আমি বললাম কলেজে যাওয়ার কথা, যাইনি তো একদিন না গেলে কি এমন ক্ষতি হয়? এই তোমার লাইফে মেয়েটা মাথায় উঠবে বলে রাখলাম। তোমরা ওকে এত তোল্লাই দিও না।
এত আদর ভালোবাসা কিন্তু জীবনের জন্য ক্ষতিকারক। যত সব বাজে কথা বলো না তো। ও ছোট মানুষ, এখন একটু দুষ্টুমি করবেই। আর ও তো আমাদের কাছে এটুকু আবদার করতেই পারে, তাই বলে মাথায় তোলার কি আছে? আশ্চর্য। আর আমি ওকে ছোট বোনের মতোই ভালোবাসি। এমন না যে ওকে এত বেশি লাই দিয়েছি যার জন্য কোনো কথাই শোনে না, তাই না মো বলো? তুমি খুব ভালো, তুমি আমাকে বুঝতে পারো, কিন্তু তোমার পচা বর আমাকে একটুও বোঝে না। খুব বেশি বকে আমাকে, সবসময় বকাঝকা করে, আমার কথা একটুও ভাবে না। আমি কষ্ট পেলেও তার কিচ্ছু যায় আসে না। এমন করে বলতে হয় না সোনা। আপু আর আমার বর কি হতো? তোমারও তো বর। ঈশান তো আমাদের ভালোর জন্যই বলে। আর তোমাকে পড়ালেখা করে শিক্ষিত হতে হবে তো, না হলে বাচ্চা কাচ্চা মানুষ করবে কি করে বলো? কে চাই নিজের বউ অশিক্ষিত থাকুক? আর এ যুগের মেয়ে হয়ে যদি পড়ালেখাটা না করো, তাহলে কি খুব বেশি ভালো দেখাবে বলো? কিন্তু আমার ভালো লাগে না, কলেজের ওই ছেলেগুলো কেমন করে যেন আমার দিকে তাকিয়ে থাকে। এগুলো দেখলে আমার অস্বস্তি লাগে। আমার ইচ্ছে করে না কলেজে যেতে। সবাই হাঁ করে তাকিয়ে থাকে, মনে হয় আমি দেখতে খুব খারাপ, সেই জন্য এমন করে সবাই নজর দেয়। মেয়েটার এমন তারা কথা শুনে ঈশান রাগের মাঝেও ফিক করে হেসে বেডে বসলো। তারপর ময়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে আরম্ভ করলো। তোমাকে এসব কথা কে বলেছে পিচ্ছি? দেখি, আমার কাছে আসো। ওকে কাছে নিয়ে আবার বকাঝকা করবে, তার থেকে আমার কাছেই থাকো। এরকম একটা বাচ্চা মেয়েকে কেউ বকাঝকা করতে পারে? আর তুমি এসে তো সব সময় আটকেই দাও। বকাঝকা করার সময় আর পেলাম কোথায়? না, আমি তোমার কাছে যাবো না। তুমি খুব খারাপ, খুব বাজে, আমাকে একটুও ভালোবাসো না। সবসময় বকাঝকা করো, সবসময় ডাকাডাকি করো, খালি দাও। তুমি একটুও ভালো না। ঠিক আছে, আমি যেহেতু ভালো না, তাহলে আমার কাছে আর আসতে হবে না। আবার কখনো এসে যেন না বলা হয় যে কাল কলেজে যেতে হবে আর আইসক্রিম এনে দিলেই কলেজে যাবে। আইসক্রিমটাও আর পাবে না, আর কলেজেও তোমাকে যেতে হবে না। আমি আইসক্রিম এনে আমার বড় বউকে দেব। তা তো দেবে, কারণ আমি তো তোমার বউ না। আর তুমি তো আমায় ভালোবাসো না। আপুকে দিলে দাও, আপু তোমাকে ঠিক দিয়ে দেবে, দেখো। কারণ আপু তোমাকে ভালোবাসে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ঈশান হাসবে না কাঁদবে জানে না, তারপরও মেয়েটার এরকম কথা শুনে হাসতে লাগলো। একটা পর্যায়ে মিশমি ঈশান বুঝিয়ে বলল যেন মেয়েটাকে বকাঝকা না করে। তারপর মুখে খানিকটা বোঝালো। মেয়েটা এসে ঈশানের সামনে দাঁড়ালো, তখনও বলতে আরম্ভ করলো। তুমি বাইরে যাও, আমি ওর সাথে কথা বলছি। মিশমি মুচকি হাসলো, তারপর বাহিরে চলে গেল দরজাটা লাগিয়ে দিয়ে। ঈশান ময়ের একটা হাত ধরতেই মেয়েটা একটু চমকে উঠল, ভাবলো বকাঝকা করবে, কিন্তু হলোটা তার উল্টো। ঈশান ওকে টেনে নিয়ে নিজের কোলের উপর বসালো, তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে বলতে আরম্ভ করলো। তোমার এমন কেন মনে হয়? তোমার বর তোমাকে ভালোবাসে না, নাকি সত্যিই তোমাকে আদর করে না? এত ভালোবাসি, এত আদর করার পরও কি তোমার এই কথাগুলো মাথায় ঘুরপাক খায় সব সময়? জানি না, তুমি খালি সবসময় বকাঝকা করো। একটু ভালোবেসেও তো বোঝাতে পারো। তা না করে আব্বু আর আম্মুর মতো খালি সবসময় বকাঝকা করতেই থাকো। আমি তো দুষ্টুমি করাটা কমিয়ে দিয়েছি, তোমার সব কথাই শুনি। মাঝে মধ্যে একটু ভালো না লাগলে কলেজে যাই না, তাতেও তুমি আমাকে বকাঝকা করো, সেই জন্য আমার একটুও ভালো লাগে না। তাই বকাঝকা আর করবো না, তার জন্য তোমাকে কথা শুনতে হবে। তুমি যা চাও সেটাই হবে, কিন্তু তার জন্য পড়ালেখাটা ঠিকঠাক মতো করতে হবে। তুমি এমন কিছু চেয়েছো, আমি সেটা তোমাকে দেইনি, এমনটা কখনো হয়েছে বউ? হবে কেন? তুমি আমার একটা মাত্র জামাই, তাহলে আমি যেটা চাইবো সেটা দিবে না কেন? সেইটাই তো, আমার দুইটা মাত্র বউ, তাদের না দিলে কাদের দিব? এত টাকা পয়সা কে খাবে? কিন্তু আমাকে তো ফোন কিনে দিলে না, আব্বু আম্মু ফোন কিনে দেয়নি, তুমিও দাওনি। আমি কলেজে যাই, তখন আমার কোনো অসুবিধা হলে তুমি তো জানতেই পারবে না, আর আমি না বললে তুমি তো বুঝতেও পারবে না আমি কার ফোন থেকে ফোন করব। এখনই ফোনের কি দরকার? তাছাড়া এই ফোন টোন হলে দেখা যাবে ফেসবুক খুলবে, তারপর ছেলেরা রিকোয়েস্ট পাঠাবে। আর মেয়েদের মন খুব সহজ সরল, তাই ছেলেদেরকে সুযোগ দিয়ে বসবে। আমি চাই না আমার বউটা এমন কোনো ভুল করো। তাহলে আপুর ফোন থেকে একটু কার্টুন দেখি, তাতেও তুমি আমাকে বকাঝকা কেন করো? কার্টুন দেখার জন্য এতগুলো টিভি আছে বাড়িতে, সেখান থেকেও তো দেখতে পারো। আর পড়ালেখা বাদ দিয়ে এত কার্টুন দেখা কিসের? সবসময় বাচ্চাদের মতো এত কার্টুন দেখলে কি কখনো বড় হতে পারবে? বড় হলে কেউ ভালোবাসবে না, তুমিও বাসবে না, আর আপুও বাসবে না। আমি বাচ্চা বলেই তো তোমরা আমাকে ভালোবাসো, তাই না বলো? হ্যাঁ, তাই এখন আমাকে প্রমিস করো ঠিকঠাক মতো পড়ালেখা করবে।
মৌ সেদিন কথা দিলেও মাঝে মধ্যে ফাঁকি দিতে, কিন্তু তাতে কোনো আপত্তি জানায়নি ঈশান। উল্টো ভেবেছিল বাবা মরা মেয়েটাকে এরকম করে বকাঝকা করে কষ্ট দেওয়াটা মোটেও ঠিক না, তাই ওকে ভালোবেসেই বোঝাতো। আর মিশমিও ওকে সবসময় বোনের মতোই আগলে রেখেছিল। কেউ বলবে না যে সারা আর মিশমি দুজনে আপন বোন। উল্টো সেখানে বাসায় কোনো মেহমান আসলে কিংবা নতুন কেউ এসে যদি ওদের এরকম প্রেম ভালোবাসা দেখে, তাহলে কেউই বলবে না মিশমি আর মৌ হচ্ছে দুই আপন বোন। তার উপর রূপে গুণে দুজনেই একদম সেরা। মিশমি বাসার কাজ সব কিছুই করতে পারে, কিন্তু মৌ আদুরে বলে ওকে দিয়ে কোনো কাজ করানো হয় না। তার বড় মেয়েটা মাঝে মধ্যে বাচ্চাদের মতো পাগলামি করে বলে ওকে কাজ শিখিয়ে দিতে। তখন ঈশান বলেছে ও আরেকটু বড় হয়ে গেলে শিখিয়ে দিবে। মৌ যখন এ বাড়িতে আসার 6 মাস পূরণ হলো, অর্থাৎ ওদের বিয়ে 6 মাস পূরণ হয়, তখনই সবাই জানতে পারে মিশমি প্রেগনেন্ট। আর এই খবর জানার পর ওরা অনেক বেশি খুশি ছিল। মৌ মেয়েটাও প্রথমে খুশি হলেও বুঝতে পারেনি যে এই বিষয়টা কেন হয়েছে। মেয়েটার ভুলভাল কথা বলেছিল সবার সামনে সেদিন। আমিও বেবি চাই, আমিও প্রেগনেন্ট হতে চাই। খাবার টেবিলে এরকম কথা শুনে ঈশান কেসে উঠেছিল আর দৌড়ে সেখান থেকে পালিয়েছিল। মিশমি আর ঈশান দুজনেই পালিয়ে গেছিল। ও অবাক চোখে সবার দিকে তাকিয়েছিল। তখন সারা ভাবি এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, এসব কথা বলতে হয় না বোন, এসব কথা সবার সামনে বলে লজ্জায় পড়তে হয়। আর তুমি এখনো ছোট মানুষ, তাই এগুলো নিয়ে কথা বলতে হয় না। যখন সময় হবে এমনিতেই বেবি হবে তোমার। বড়দের মাঝে এসব কথা বললে সবাইকে লজ্জায় পড়তে হয়, বুঝেছো আপু? মেয়েটা কি বুঝেছিল কে জানে, কিন্তু মাথা নেড়েছিল। তারপর ঈশানের কাছে আসতেই ছেলেটা ওকে বকাঝকা করেছিল। সেদিনের পর থেকে এসব কথা মেয়েটার বন্ধ হয়। তারপর 9 মাসের মাথায় যখন মায়েশা জন্মগ্রহণ করে, তখন মৌ বেবির কাছে থেকে এক মুহূর্তের জন্য সরেনি। তারপর যতক্ষণ ওকে বাসায় নিয়ে আসা হয় তখন মেয়েটার আশেপাশেই ছিল। আর মেয়েটার এই ছোট্ট ছোট্ট হাত পা আর ছোট মুখগুলো দেখে হাজারটা চুমো খেয়েছিল। সেদিন রাতে মৌ ঈশানের কাছে এসেছিল, কারণ প্রেগনেন্সির শেষ কয়েকটা দিন ঈশান মিশমির কাছেই ছিল। সেজন্য মেয়েটা ওদের বেবি হওয়ার পর মিশমি জোর করে ওকে মিশমির কাছে পাঠিয়েছিল। সেদিন রাতে মৌ এসে ঈশানের বুকে নিজে থেকে মাথা রেখেছিল। মেয়েটার এরকম আবদার আর পাগলামির কারণ বুঝতে পারেনি ঈশান যখনও পর্যন্ত না মৌ ঈশানের গলাটা জড়িয়ে ধরে বলেছিল। ওগো শুনছো? মৌয়ের এরকম আদুরে কণ্ঠে কথা শুনে কেন জানি ঈশানের মনে হয়েছিল এই আদরের পিছনে কোনো কারণ আছে। ঈশান ভাবনাটা তৎক্ষণাৎ সত্যি করে দিয়ে মেয়েটা বলেছিল, অনেক দিন তো হয়ে গেল আপুর বেবি হয়েছে, আমি বলছি কি আমার একটা বেবি চাই। ঈশান সেদিন অবাক হয়েছিল, কারণ মেয়েটার এরকম তারা কথাতে বারবার লজ্জায় তো পড়তেই হয়েছে। আরও এরকম কথা শুনে ভেবেছিল যে ও হাসবে না কাঁদবে। এ কেমন মেয়ের বাবা, যখন তখন যে কোনো জায়গায় যে কোনো কথা বলে ফেলে। ঈশান তখন ওকে হাজারো বোঝানোর চেষ্টা করলেও মৌ তখন জেদ ধরে বলেছিল, বলছি কি আমার বেবি চাই। তুমি তুমি আমাকে দিবে কিনা বলো? তুমি যদি আমাকে বেবি না দাও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো, তোমার কাছেও আসবো, তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। তাহলে এখন থেকে আমার বড় বউ আছে না, আমি তাকে জড়িয়ে ধরবো, তাকে আদর করব। তা তো করবোই, কারণ তুমি তো আমায় আর ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আপুর মতো আমাকেও একটা বেবি দিতে। কারণ কারণ তুমি আপুকেই ভালোবাসো, আর সবার সামনে শুধু বলো তুমি আমায় অনেক ভালোবাসো, কিন্তু একটুও ভালোবাসো না, একটু আদর করো না। করি তো। মিথ্যে কথা, যদি আদর করতে তাহলে আমার একটা বেবি হয়ে যেত, তাই না? আদর না করলে তুমি এখন আমার কাছে আসো, এতগুলো চুমু দেই, এতবার জড়িয়ে ধরি, তাতেও কি তোমাকে আদর করা হয় না? আমি এই আদরের কথা বলিনি। যে আদর করলে বেবি আসে, মানুষ আম্মু হয়, সে আদরের কথা বলেছি। তুমি আমাকে তেমন করে আদর করবে, ব্যাস। এখন না, সময় লাগবে, তুমি আরেকটু বড় হও তারপর। তুমি যদি আমাকে আদর না করো তাহলে আমি খুব কান্না করবো, আর আমি জানি তুমি আমার কান্নাটা সহ্য করতে পারো না। তোমাকে কি করে বোঝাবো আমি জানি না, তবে তোমার এই পাগলামিতে আমি পাগল হয়ে যাব। সবেমাত্র মাইশার জন্ম হয়েছে, এখনই যদি এসব পাগলামি করতে আরম্ভ করো তাহলে আমি বেবিকে সামলাবো নাকি তোমাকে সামলাবো? তোমার আপু এখন অসুস্থ, কতগুলো দিন লেগে যাবে তার হাঁটাচলা করতে। বেবিকে নিয়ে ঠিকঠাক মতো চলাফেরা করতেই তার কষ্ট হবে। এখন যদি তোমারও
এই অবস্থা হয় তাহলে কি কি করে চলবে? তাই বলছি কি কয়েকটা দিন। বলছি না, একটা দিনও না। তুমি আমাকে বলো তুমি আমাকে বেবি দিবে কিনা, নাহলে কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, দেব। তার জন্য আমাকে সময় দিতে হবে। তাছাড়া আমি যেমন তোমার কথা রাখি, তোমাকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলো? এবার তো পরীক্ষায় ডাব্বা মেরেছ বেবি আসবে বলে, কিন্তু ফাইনাল এক্সামে ঠিকমতো দিতে হবে। আর পরীক্ষাটা দেওয়ার পর দেখি ভালো রেজাল্ট করেছো, তাহলে তোমার কথা পূরণ করা হবে। এখন আমার কথা রাখার চেষ্টা করো। যদি এই কথাটা রাখতে পারো তবেই যতগুলো বেবি চাও ততগুলো দেব। মো কিছুক্ষণ ধরে ভেবে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ করতে দিয়েছিল। তারপর ঈশানের গালে একটা চুমু খেয়েছিল। এই প্রথম নিজে থেকে মেয়েটা এরকম কিছু করলেও ঈশানোর ঘাড়ে আর গলার মধ্যে মুখ গুজে দিয়ে আদর করেছিল। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে একদম অপ্সরীর মতো লাগে। অন্য কোনো পুরুষ হলে স্পর্শ দিয়ে ওকে পরিপূর্ণ করে দিত, কিন্তু এইটুকুনি মেয়ের সাথে এরকম কিছু করলে ওর উপর বাজে প্রভাব পড়তে পারে। তাই ওর সাথে এরকম কিছু করেনি ঈশান, কিন্তু মেয়েটার জেদের কাছে বারবার হার মানতে হয়। গত কয়েকদিনে তো মেয়েটার এরকম পাগলামির জন্য কয়েকবার ওর সাথে কথা বলা বন্ধ হয়েছে ঈশানের। তারপর মন শেষে নিজেই কান্নাকাটি করে এসে জড়িয়ে ধরে বলেছে ও আর এরকম পাগলামি করবে না। মাইশার বয়স যখন 2.5 থেকে 3.25 বছর বয়স হলো, তখন মেয়েটা প্রচুর পরিমাণে চঞ্চল হয়েছিল আর বেশ দুষ্টু হয়েছে। দুজনে বেশ সামলেছিল মেয়েটাকে। আর মাইশা হওয়ার পর থেকে তো একদম মৌ বলতে পাগল। মাইশা ঈশান আর মিশমির মেয়ে, সেটাও ভুলেই গেছে, কারণ মেয়েটা সব সময় ওর কাছেই থাকে। দুজনকেই আম্মু বলে ডাকে, তবে বড় আম্মু ছোট আম্মু বলে ডাকে। এটা অনেকেই পছন্দ করে বাসার। আবার এর মাঝখানে ছাড়া ভাবিরও একটা বেবি হয়েছে। বেবিটা ছেলে বেবি আর মাইশার থেকে প্রায় 6 মাসের বড়। মোর যেদিন অতিরিক্ত পরিমাণে মেয়েটা পাগলামি করলো, সেদিন ওর বয়স 21 বছরে পড়েছিল। সেদিন ওর ইচ্ছেটা পূরণ করার জন্য ঈশানকে ওর খুব বেশি আসতে হয় আর ঘনিষ্ঠভাবে ওকে নিজের করে নিতে হয়। তারপর কিছুদিনের মধ্যেই জানতে পারে মো প্রেগনেন্ট হওয়ার পর থেকে মেয়েটার মধ্যে ম্যাচিউরিটি আসতে শুরু করে, সব কিছু বুঝতে শুরু করেছে, কারণ মিশমি ওকে সবটা বুঝিয়ে দিয়েছিল। আর তারপর থেকে খানিকটা সংসারী মেয়ে আর বাসার বউদের মতোই কথা বলতে আরম্ভ করেছে। ঈশানও বুঝে গেছে ওর পিচ্চি বউটা এখন সব কিছু বুঝতে শুরু করেছে। এই ছিল ওদের বিয়ের পর থেকে এরকম কিছুর কাহিনী, যা আপনাদের সামনে তুলে ধরা হলো। সেদিন সন্ধ্যার মুখে মোর ঘুম ভাঙতেই খেয়াল করে এখনও ঈশানের বুকের মধ্যে শুয়ে আছে আর ছেলেটা ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মো কিছুক্ষণ যাবৎ ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে তারপর ওর গালে একটা চুমু খেলো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান কিছুটা নড়ে চড়ে উঠলে আলতো করে চুমু খেতেই সাথে সাথে ছেলেটার ঘুম ভেঙে গেল। ছোটে চুমু খেলো 5 মিনিট ধরে। ছেড়ে দিতেই মো বলল, তুমি বড্ড বেশি দুষ্টু, আমাকে না একদম মেরেই ফেলবে। আমার এমনি নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তারপরে এরকম একটা কাজ করবে। আমি থাকতে তোমার কিসের কষ্ট? আমি সব কষ্ট দূর করে দিতাম। এখন বলো, ঘুমের মাঝে লুকিয়ে লুকিয়ে আদর করা হচ্ছিল আমাকে, তাই না? জেগে থাকলে তো সেই সাহস পায় না, লজ্জা লাগে সেই জন্য। ওরে আমার লজ্জার বাক্সরে, একদম লজ্জায় শেষ হয়ে যায়। বরের কাছে যে বেবি চাইতে পারে তার আবার কিসের লজ্জা? সবসময় এসে আদর আদর করে একদম পাগল হয়ে যাবে, তার আবার এত কিসের লজ্জা লাগে? মো সত্যি সত্যি লজ্জায় কুঁকড়ে গেল। কিছুক্ষণ মেয়েটা ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। ছেলেটা ওর বুকের সাথে আগলে দিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। আরও মিনিট 15 পরেই মিশমি এসে দরজায় নখ দিতেই ঈশান ওকে উদ্দেশ্য করে বলল, তুমি যাও, আমি ওকে নিয়ে আসি। ঈশান মৌকে কোলে উঠিয়ে নিল। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে নিয়ে নামিয়ে দিয়ে আসতেই মেয়েটাও ফ্রেশ হয়ে আসলো। এমন করে যেতে লাগলো দিন। মই ডেলিভারির সময়টা যত এগিয়ে আসতে লাগলো, ঈশান ওর দিকে তত বেশি নজর দিতে লাগলো। আর 3 মাস আগে থেকেই তো একদম অফিসের কাজগুলো বাসাতেই করতে আরম্ভ করলো, যেন ময়ের কোনো সমস্যা না হয়। বড় বউ অর্থাৎ মিশমি থাকার পরেও ঈশান নিজে থেকেই ওর কাছে থাকে। এখন মো ঈশানকে দূরে যেতে দেয় না। কেমন যেন একটু দূরে গেলে মেয়েটা ভয় পেতে আরম্ভ করে। তারপর যখন মৌয়ের প্রেগনেন্সির 9 মাসে পা রাখলো, তখনই মৌ আজে বাজে সব কথা বলতো। ও হারিয়ে যাবে, ও মরে যাবে, হয়তোবা বেবি বেঁচে থাকবে, কিংবা বেবি জন্ম দিতে গিয়ে যদিও মরে যায় তাহলে ঈশান যেন ওকে ভুলে না যায়।
এসব কথা বলে ঈশানকে জড়িয়ে ধরে কত বেশি কান্নাকাটি করে। ঈশান ওকে বোঝাতেও মেয়েটার এরকম চিন্তা ভাবনার আজে বাজে কথা শুনে ঈশানেরও বেশ খানিকটা টেনশন হতে শুরু করেছে। মেয়েটার দৃঢ়তা একদম নড়বড়ে হয়ে গেছে। প্রথমে বেবির জন্য খুব বেশি পাগলামি করলেও প্রেগনেন্সির পর থেকেই বারবার বলতো ও শুনেছে অনেকেরই মিসক্যারেজ হয়ে যায়, বেবি নষ্ট হয়ে যায়। এসব নিয়ে গত 3 মাস পর্যন্ত উল্টাপাল্টা বলে ঈশানকে পাগল করেছে। তারপর যখন অসুস্থ হলো তখন বলতো যে বেবি আসার আগে ওই হয়তো মারা যাবে, বেবিটা হয়তো পৃথিবীর আলো দেখতে পাবে না। এসব নিয়ে ঈশান ওকে বকাঝকা করলে মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়েছিল। তারপর আবারও 5 মাস যেতেই বলতো ও হয়তো বেবিকে জন্ম দিতে গিয়ে মরে যাবে। এসব কথা শুনে ঈশানের বড্ড বেশি রাগ হতো। এই মেয়ের মুখে কি ভালো কথা আসে না, সব সময় আজে বাজে কথা বলতেই থাকে। সেদিন রাতের ঘটনা, শেষ যেদিন মৌয়ের কাছে ঘুমিয়েছে ঈশান, সেদিন মেয়েটা বলেছিল যে বেবি নাকি আজকে খুব কিক করছে আর খুব ছটফট করছে, ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। রাতে খাওয়া দাওয়ার পর ঈশান মেয়েটাকে রুমে এনে শুয়ে দিল। মৌ এখন আর উপর হয়ে শোয়া তো দূরে থাক, এক পাশে কাত হয়েও শুয়ে থাকতে পারে না, বড্ড বেশি কষ্ট হয়। সেজন্যই ঈশান ওকে বুকের মধ্যে নিয়ে তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। আর মেয়েটাও ঘুমোতে বেশ খানিক কষ্ট হয়, তাই হয়তো বারবার জেগে ওঠে। সেজন্যই ঈশান পুরো রাতে ভালো করে ঘুমোতে পারে না। দিনে খানিকটা ঘুমোয় আর মেয়েটার কাছেই থাকতে হয়। তো সেদিন রাতে মৌ ঈশানকে জড়িয়ে ধরেছিল আর বলছিল, আচ্ছা শোনো না, আমার না খুব খারাপ লাগছে, ভয় হচ্ছে যদি সত্যি আমি মরে যাই তাহলে কি তুমি আমায় ভুলে যাবে? আবারও সেই আজে বাজে কথা। তুমি আমাকে বলো তো, তোমার কি খুব বেশি খারাপ লাগছে আর পেন হচ্ছে কি সেটা আমাকে বলো। না তেমন না, তবে বেবি কয়েকবার কিক করেছে, আজকে ভয় লাগছে যদি বেবি আসার পর আমি ওকে দেখতে না পেয়ে মরে যাই তাহলে ওকে কে দেখে রাখবে? এসব কথা বলতে হয় না চান পাখি, তোমরা কেউ কোথাও যাবে না, তোমরা দুজনেই থাকবে। মাসে যেমন আছে তেমনি তুমিও মাসের ভাই অথবা বোনকে নিয়ে আসবে। দেখো এমন কথা বলতে হয় না সোনা পাখি, এবার ঘুমাও। রাতে আর ঈশান ঘুমোতে পারল না। মেয়েটার এরকম সব আজে বাজে কথা শুনে ওকে জড়িয়ে ধরে রাখলো। সকালের দিকে কিছুটা ঘুম হলেও ময়ের ঘুম ভাঙলে ও উঠে বসে রইল। ছেলেটাকে আজ আর ডাকলো না। মিনিট 15 পর ঈশানের ঘুম ভাঙতেই দেখে মেয়েটা বসে আছে। জিজ্ঞেস করলো কখন উঠেছে, তারপর বলতেই ঈশান ওকে ফ্রেশ করে এনে ব্রেকফাস্ট করালো। অফিস থেকে হঠাৎ জরুরি একটা কল আসতেই ছেলেটার বেশ খানিকটা বিরক্ত হতে লাগলো। ম্যানেজারকে বারবার বলে কলটা কেটে দিয়েছিল, আর ম্যানেজারও বারবার ওকে কল করতেই মিশমি বিষয়টা বুঝতে পেরে এসে ঈশানের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমি থাকতে তোমার কিসের কষ্ট? আমি সব কষ্ট দূর করে দিতাম। এখন বলো, ঘুমের মাঝে লুকিয়ে লুকিয়ে আদর করা হচ্ছিল আমাকে, তাই না? বারবার লোকটাকে বকাঝকা করছো কেন? আমরা তো বাসাতে আছি, এত সিরিয়াস কিছু হয়নি যার জন্য এখান থেকে তোমার যাওয়া যাবে না। আর এত ভয় পেতে হয় না, তুমি যাও গিয়ে দেখে আসো কি হয়েছে। ফ্যাক্টরিতে এত বড় একটা ঝামেলা হয়েছে, এখন যদি না যাও তাহলে সমস্যার সমাধানটা হবে কি করে? খামাখা এখানে বসে থেকে বা কি করবে? সারাদিনই তো বাড়িতে বসে থাকো। আর এমন তো না যে তোমার ছোট বউ একেবারেই বাচ্চা। আমরা থাকতে কিসের এত সমস্যা? আপু যেমন ওকে 4টে বছর আগে দেখতে পেরেছে, দেখতে পেরেছে তেমনইভাবে এখন আগলে রাখতে পারবে। তোমাকে এত টেনশন করতে হবে না ঈশান। বাবাই তুমি যাও তো, ভাই আর ছোট্ট আম্মুকে আমি দেখে রাখবো, ঠিক পারবো আমরা, দেখো। মেয়ের এরকম কথা শুনে ঈশান ফিক করে হেসেছিল। তারপর মেয়েকে কোলে উঠিয়ে নিয়ে চুমু খেয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর যখন ফ্যাক্টরিতে পৌঁছলো বুঝতে পারলো বেশ বড় কয়েকটা মেশিন নষ্ট হয়ে গেছে, আর এগুলো বন্ধ থাকলে ফ্যাক্টরির অবস্থা খারাপ হবে, কাজ বন্ধ হয়ে যাবে। তাই লোকজন লাগিয়ে সরানোর ব্যবস্থা করলো। সেখান থেকে দুপুর অবধি কাজকর্ম করিয়ে যখনই বের হতে যাবে এরই মাঝখানে মিশমির নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাকাটি করা কণ্ঠস্বর শুনতে পেল। মিশমির আর্তনাদ শুনে ঈশানের হাত পা অসাড় হয়ে গলা শুকিয়ে আসলো। সাথে সাথে ও বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মৌ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কিছু ঠিক নেই ঈশান, বউ বলছে ওর খারাপ লাগছে,
তাই আমি তোমাকে ফোন করার জন্য যখনই ফোন আনতে গিয়েছিলাম তখনই মেয়েটা বেড থেকে পড়ে গেছে। ওর প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তুমি কোথায় আছো? এখনই বাসায় আসো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অ্যাম্বুলেন্সে কল করেছি, ওরা বলছে 8 ঘন্টা সময় লাগবে। এই মুহূর্তে আমি কি করব আমি জানি না। তুমি দয়া করে এখনই বাসায় আসো ঈশান। তুমি যদি বাসায় না আসো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার ঈশানের হাত পা কাঁপতে আরম্ভ করলো। তাড়াহুড়ো করে ও ফোনটা কেটে দিতেই ফ্যাক্টরি থেকে দৌড়ে বেরোলো। তারপর গাড়িতে উঠে পাগলের মতো ড্রাইভ করতে লাগলো। ঈশান ভাইয়ার নাম্বারে কল করলো। ভাইয়াকে বিষয়টা জানাতেই ভাইয়া বলল ওনারও ঘন্টাখানেকের মতো সময় লাগবে শহরে পৌঁছতে। শহরের বাইরে গেছিল তাই। আব্বুকে জানাতেই বলল আব্বু মিনিমাম 30 মিনিট মতো সময় লাগবে। সবাই কি আজকেই এত কাজ চেপেছে? বিষয়টা ভাবতেই বুকের ভিতর দুমড়ে মুচড়ে উঠল। 30 মিনিট সময় লাগবে বাসায় যেতে। এরই মাঝে যদি কোনো ক্ষতি হয়ে যায় মৌয়ের। এরই মাঝে মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল। ঈশান শুনেই এসব আর সহ্য করতে পারছিল না। চোখ থেকেও অনবরত পানি পড়ছিল। বারবার মেয়েটার বলা কথাগুলোই কেন সত্যি হচ্ছে? এরকম কিছু কেন হলো আজকে? সেদিন যখন প্রেগনেন্সির খবর শুনল তার 1 সপ্তাহ পরেই পা পিছলে পড়ে যাচ্ছিল। পড়ে গেলেই হয়তো পেটে চাপ লাগলে মিসক্যারেজ হয়ে যেত। মৌ নিজে থেকেই বলেছিল যে অনেকের মিসক্যারেজ হয়ে যায়, আর তারপরে এরকম কিছু হলো। আর বেশ কিছুদিন ধরে এই মেয়েটা বলছে বেবি হওয়ার আগে যদি ওর কিছু হয়ে যায়। আর আজ না জানি মেয়েটা নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে। বিষয়টা ভেবেই ঈশান কান্নাকাটি করতে লাগলো। তারপরে মনে হতে লাগলো আশেপাশে তো এখন আর কোথাও তেমন কাউকে পাওয়া যাবে না, কার কাছে সাহায্য চাইবে। তারপর হঠাৎই মনে পড়লো পাশের বাসায় থাকা এক ছোট ভাইয়ের কথা। সাথে সাথে ওকে কল লাগালো। ঈশানের ফোনটা রিসিভ করতেই ছেলেটাকে বলতে আরম্ভ করলো, সুমন ভাই, তুই কোথায় আছিস? এক্ষুনি তোকে একবার আমাদের বাসায় যেতে হবে। কেন ভাইয়া, কি হয়েছে? আর আমি তো সবেমাত্র বাসায় এসেছি। ভাই, কথা বলার সময় নেই। তোর ছোট ভাবির অবস্থা খুব খারাপ। সে পা পিছলে পড়ে গিয়েছিল। প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে। তোর বড় ভাবি আর আম্মু বাসায় আছে। একটু আমাদের বাসায় যা, আমাদের গাড়ি আছে। তুই দরকার পড়লে ড্রাইভ করে ওকে নিয়ে হসপিটালে যা। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে, এত সময় আমাদের হাতে নেই। ভাই তুমি টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি, কিচ্ছু হবে না ভাবির। ঈশান বাসায় যাচ্ছিল আর কান্নাকাটি করছিল। বারবার মিশমিকে কল দিলেও ও কলটা রিসিভ করলো না। ঈশান আধা ঘন্টা পরে বাসায় এসে দেখে বাসার সদর দরজাটা বন্ধ। তারপর পাশের বাসায় যেতেই জানতে পারলো সুমন আর তার বাবা নাকি মিশমি আর আম্মুর সাহায্যে মৌকে নিয়ে হসপিটালের দিকে গেছে। কাছে একটা হসপিটাল আছে, মিনিট 15-এর মধ্যে পৌঁছে যাওয়া যায় সেখানে। ঈশান ফোন দিয়ে জানতে পারলো মৌকে হসপিটালে নেওয়ার পর মেয়েটাকে ওটিতে ঢোকানো হয়েছে। ঈশান প্রেগনেন্সির পর থেকে সব সময় মৌকে যে হসপিটালে নিয়ে যেত আজও ওকে সেখানেই নেওয়া হয়েছে। সবটা জানার পর ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর আবার ভয় কাজ করতে লাগলো যে ওরা ঠিক সময় যদি পৌঁছতে যায়, তারপরও মৌ যে চোট পেয়েছে সেটাতে ওর কোনো ক্ষতি হবে না তো। বিষয়টা ভেবেই ছেলেটা হসপিটালের উদ্দেশ্যে দৌড়লো। এরই মাঝে ভাইয়া আর আব্বুকে জানিয়ে দিল ওরা কাছের হসপিটালে মৌকে নিয়ে আসছে, ওরা যেন সেখানেই আসে। ঈশান 15 মিনিটের মধ্যে হসপিটালে প্রবেশ করতেই দেখলো ওটির সামনে আম্মু আর মিশমি মায়েশা দাঁড়িয়ে আছে, এমনকি সুমন আর ওর আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান এসে ওদের সামনে দাঁড়াতেই মিশমি এসে ওকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান ওর মাথায় হাত দিতেই এবার মায়েশাও কেঁদে ফেলল। ঈশান মিশমিকে ছাড়িয়ে নিয়ে মায়েশাকে কোলে ওঠালো। তারপর বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, কিছু হয়নি মামুনি, ছোট আম্মু ঠিক আছে, একদম ঠিক আছে। ছোট আম্মু কিছুই হবে না, দেখো ভাইও ঠিক থাকবে। বাবার কথাতে মেয়ে তার গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। মিশমি ওকে জড়িয়ে ধরতেই আম্মু কাছে এগিয়ে আসলো। আরও 10 মিনিট পার হতেই আব্বু আসলো। তার 20 মিনিট পরে ভাইয়াও হসপিটালে ঢুকতেই ওদের এসব বিষয়ে জিজ্ঞেস করলে মিশমি সবটা বলতে লাগলো। মৌয়ের আম্মুকেও জানিয়ে দেওয়া হয়েছে তার মেয়ের অবস্থার কথা। 1 ঘন্টা যাবৎ হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আছে সবাই, তারপরও ডক্টর বের হচ্ছে না। একটু বাদেই একজন নার্স বেরিয়ে আসলো। ঈশান এগিয়ে এসে দাঁড়াতেই মেয়েটা বলতে লাগলো, আপনার ওয়াইফের প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, এক্ষুনি ওনাকে ও পজিটিভ রক্ত দিতে হবে।
খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হলে সমস্যা হয়ে যাবে। ঈশান কি করবে বুঝতে পারছে না। সুমন নামে ছেলেটা এগিয়ে আসলো আর বলতে লাগলো, নার্স, আমার থেকে রক্ত নিন। আর আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। কয় ব্যাগ রক্ত দিতে হবে বলুন। ঈশানের বারবার মনে হচ্ছে উপরওয়ালা হয়তো এই ছেলেটাকে ওদের জন্যই আজকে পাঠিয়েছে। ঈশান কিছুক্ষণ ধরে কান্নাকাটি করার পর একটা সময় নিজেকে শান্ত করলো। আপু আর ভাইয়া ওকে বলল নিজেকে শক্ত রাখতে। এরকম পরিস্থিতিতে কান্নাকাটি করলে সব কিছু ঠিক হয়তো দূরে থাক, উল্টো দিকে চলে যাবে। সন্ধ্যাও হয়ে আসছে, তারপরও ডক্টর বের হচ্ছে না। টানা 4 ঘন্টার অপারেশন শেষে বাচ্চার কান্নার শব্দ আসলে আর ডক্টরও বেরিয়ে আসলো। তার 15 মিনিট বাদে নার্স বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতেই মিশমি ওকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে হাজারটা চুমো খেলো। ছেলে বেবি হয়েছে। ডক্টরের মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, ডক্টর, আমার বউয়ের কী অবস্থা? ও ঠিক আছে তো? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, আপনার মিসেসকে যে অবস্থায় আনা হয়েছিল তাতে ওনার অবস্থা খুবই খারাপ ছিল। আর রক্ত দেওয়ার ফলে এখন কিছুটা তো রক্তের ঘাটতি পূরণ করা গেছে। কিন্তু যে পরিস্থিতিতে ওনাকে আনা হয়েছিল তাতে বাচ্চাকে না হয় ওনাকে বাঁচাতে যেত। তারপরও আমরা খুব সাবধানতার সহিত আপনার আম্মু আর বড় মিসেসের কথা অনুযায়ী আপনার ওয়াইফ আর বাচ্চা দুজনকেই সেফ রাখার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে সব কিছু আল্লাহর হাতে। আপনার আল্লাহকে ডাকুন। ঈশানের মাথাটা খারাপ হওয়ার জোগাড়। ডক্টরের এরকম কথা শুনে বাচ্চাটার দিকে এগিয়ে এসে কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদেছিল, কিন্তু কোনো কথা বলেনি। ঈশানের এরকম কান্নাকাটিতে বাচ্চাটাও কি বুঝলো কে জানে, কিন্তু সেও কেঁদেছিল। অন্যদিকে মিশমি বাচ্চাটাকে সামলানোর চেষ্টা করছে। শেষে বাচ্চাকে আম্মু কোলে নিল। একের পর এক সবাই কোলে নিয়েছে, কিন্তু কেউই নিজেদের শান্ত রাখতে পারছে না। ময়ের আম্মু আসলো একদম রাত 8টার দিকে তার বোনকে নিয়ে। এসে কান্নাকাটি করতে লাগলো। রাতে 12টা অবধি ঈশান আইসিইউর সামনেই বসেছিল। মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, নিঃশ্বাস নিচ্ছে খুবই আস্তে আস্তে। তার উপর সব মিলিয়ে এই চঞ্চল স্বভাবের মেয়েটাকে এরকম পড়ে থাকতে দেখে ঈশানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যে মেয়েটা কাল অবধি ওর সাথে হাজারটা কথা বলেছে আর সকালেও বলেছিল ওকে না যেতে, সেই মেয়েটাই এখন শুয়ে আছে। প্রেগনেন্সির পর থেকেই মেয়েটা একটু মোটা হয়েছে, দেখতে বেশ গোলুমলু লাগে। ঈশান ওর গালে প্রায়ই চুমু খেত। এরকম ভালোবাসার একটা মেয়ে কিনা শুয়ে আছে। প্রথমে তো বিয়ে করতেই চায়নি, কিন্তু বিয়ের পর 15টা দিন যেতেই মেয়েটার প্রতি একটা ভালো লাগা কাজ করতো। ও দুষ্টু মিষ্টি আবদার সব মিলিয়ে ওর একটা অসহায়ত্ব ঈশানের মনটাকে ছেয়ে গিয়েছিল। ভালোবাসতে শুরু করেছিল মেয়েটাকে। নিজের বউকে ভালোবাসবে না তো কাকে বাসবে? বিষয়টা নিয়ে ঈশান এক প্রকার মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। একজনকে ভালোবাসার পরও আরেকজনকে ভালোবাসতে শুরু করেছিল। সব কিছু মিলিয়ে আদর, কেয়ারিং আর দায়িত্ববোধ থেকে মেয়েটার প্রতি এক প্রকার কর্তব্য আর অনুভূতি সৃষ্টি হয়েছিল, যা থেকে ঈশান ওকে ভালোবাসতে শুরু করেছিল। যাই হোক, রাতে আর কারো খাওয়া হলো না। বাসায় কেউ কেউ গেল তো কেউ কেউ গেল না। মিশমি, ঈশান আর আম্মু এখানেই রইল। শুধু সারা ভাবি আর আব্বু আর ভাইয়া বাসায় গিয়েছিল, কিন্তু রাতে আব্বু আবার আসলো। ভাবি আর ভাইয়াকে বাসায় পাঠিয়ে দেওয়া হলে আব্বু এখানে দরকার হতে পারে সেটা ভেবেই থেকে গেল। মিশমি আর মায়েশাকে একটা কেবিনে পাঠিয়ে দেওয়া হলে মিশমি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে চলে আসে। রাত 12টার দিকে খেয়াল করলো ঈশান এখনও আইসিইউর সামনে গিয়ে মুখ কালো করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। পাশেই আম্মু বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিশমি এসে পাশে হাঁটু গেড়ে বসলো আর ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, এই মুহূর্তে আমাদের বসে থাকাটা ঠিক না। এখন রাত 12টা বেজে গেছে। এখন উপরওয়ালা বান্দাকে বলতে থাকেন যে কার কি চাই তার জন্য তার কাছে দোয়া করতে, মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করতে। এখন আমাদের উচিত তার কাছে মৌয়ের জীবনটা ভিক্ষা চাওয়া। এই ছোট বাচ্চাটার জন্য হলেও ওর ফিরে আসাটা আমাদের কামনা করা উচিত। মিশমির কথাগুলো বুঝতে পেরে ঈশান চোখ জোড়া মুছে নিয়ে উঠে দাঁড়ালো।
তারপর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াহুড়ো করে গিয়ে অজু করে আসলো। হসপিটালে ইবাদতখানায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল, কিন্তু নামাজের মাঝেও কান্নাটা যেন বারবার চলে আসছিল। পুরো 20 মিনিট সময় নিয়ে নামাজ 2 রাকাত শেষ করে তারপর মোনাজাতে হাত তুলল। মোনাজাতে প্রায় 5 মিনিট শুধু হাত তুলে কান্নাকাটি করলো। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, বারবার শুধু মনে হচ্ছে এই মেয়েটা হয়তো ওকে আর তুমি করে ডাকবেও না, আর কখনো হয়তো ওকে ভালোবাসি কথাটা বলবেও না, আদর করো এটাও বলবে না, আর বুকের মাঝে একবার জড়িয়ে ধরে মাথায় চুমু দাও, আদর করে দাও, ঘুম পাড়িয়ে দাও, আমাকে খাইয়ে দাও, এসব কথাও বলবে না। সব মিলিয়ে অজানা আশঙ্কা আর ভয়টা এসে ভিড় করেছে মনে। ঈশান খানিকটা নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে বলতে লাগলো, হে পাক পরওয়ারদিগার, মাবুদ, তুমি তো সবই জানো, তোমার অজানা কিছুই নাই। তোমার এই গুনাহগার বান্দা তোমার আর নবীর পাপী উম্মত তোমার দরবারে হাত তুলেছে। দয়া করে তুমি আমার ফরিয়াদ, আমার কথাগুলো দয়ার দৃষ্টিতে দেখো। আল্লাহ, আমার দ্বিতীয় বিবি খুবই অসুস্থ, সেটা তুমি জানো। তোমার ইশারাতেই সব কিছু হয়েছে। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী, সুখের পরে দুঃখ আসে, সেটা আমি বিশ্বাস করি। তোমার দেওয়া বিধান, তোমার দেওয়া নিয়ম নীতি, তোমার দেওয়া বাধা বিপত্তি, তোমার দেওয়া পরীক্ষা, তোমার ইশারা ছাড়া যেখানে একটা গাছের পাতাও নড়ে না, সেখানে আমার বেবির জীবন তো আর বেঁচে থাকার দূরের কথা। তুমি ওর হাত হায়াত বাড়িয়ে দাও, তুমি ওর সুস্থতা দান করো। তুমি সব কিছুর মালিক। তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও ওর ওসিলায় জন্ম দেওয়া মাকে ফিরিয়ে দাও। তুমি ওকে মায়ের মুখটা দেখা থেকে বঞ্চিত করো না। যে মা ওকে জন্ম দিল তাকে ওর মুখখানি দেখার আগেই তার থেকে কেড়ে নিও না। তুমি এইটুকু দয়া করো, দরকার হয় তুমি আমার হায়াতটা কেড়ে নাও, তারপরে ওকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া যে আমি খুব বেশি অসহায় হয়ে যাব। আমি দুজনকেই যে খুব বেশি ভালোবাসি, ওদের সবাইকে যে আমার লাইফে প্রয়োজন। আমার ছেলে মেয়ে, আমার 2 বউ, সবাইকে নিয়ে আমি মিলেমিশে থাকতে চাই। তুমি এইটুকু দয়া আমার উপর করো, আমাকে এইটুকু রহমত করো। তোমার দয়ার অসীম ভান্ডার থেকে সামান্য দোয়া করলে কোনো কমতি থাকবে না। আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করো মাবুদ। আমার বউকে আবার আগের মতো করে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন আবার আগের মতো আমার সাথে কথা বলে, আমার সাথে হেসে আমার মেয়ে আর ছেলেকে নিয়ে আমাদের সাথে বাঁচতে পারে। সেই তৌফিকটুকু তুমি দান করো। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো, আর ওকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সেদিনের পর কেটে গেছে পুরো 6টা মাস, আর এই 6টা মাসে অনেক কিছুই ঠিক হয়েছে, আবার অনেক কিছুই এলোমেলো ছিল, তা একদম সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে ফিরেছে। 6 মাসের মাঝে বাসায় অনেক কিছুই হয়েছে, আবার অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এক প্রকার হাসি কান্না আনন্দের মাঝখান দিয়েই চলছিল জীবন। এই মুহূর্তে ঈশান রকিং চেয়ারে বসে চোখ রেখেছিল বাইরে, আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখছিল। এই মুহূর্তে ঈশান রকিং চেয়ারে বসে চোখ রেখেছিল বাহিরে, আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখছিল। এরই মাঝখানে মাইশা এসে ওর সাথে ধরে ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, ও বাবাই, ও বাবাই, ভাই কাঁদছে, চলো না ভাইকে একটু কোলে নেবে। আমি না নিতে পারছি না, তাই তোমাকে ডাকছি, চলো না বাবাই। ভাই কাছে কেন? তোমার 2 আম্মু কি করতেছে? তোমার বড় আম্মু কি করে? আর তোমার ছোট আম্মু কোথায়? দুপুরে নানু আসলো না, সেজন্য বড় আম্মু রান্না করতে গেছে, আর ছোট আম্মু তো গোসলে ঢুকলো, সেজন্যই তো ভাই কাঁদছে। বাবাই, তুমি চলো না, ভাইয়ের মনে হয় খিদে পেয়েছে, তুমি একটু ভাইকে ফিডার খাইয়ে দেবে, দেখবে ভাই আর কাঁদবে না। ঈশান উঠে দাঁড়ালো, তারপর বউয়ের রুমের দিকে এগিয়ে এসে দেখলো ছেলে কাঁদছে প্রচুর পরিমাণে। ঈশান দৌড়ে রুমে ঢুকে ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিল, তারপর পাশে রাখা ফিডারটা মুখে ধরল। এবার বেশ খানিকটা রাগ হলো ঈশানের। ছেলেটা কিছু শান্ত হলেও এবার ঈশান ওয়াশরুমের দরজার দিকে তাকাতেই বুঝতে পারল ছোট বউ গোসলে ব্যস্ত, কিন্তু বের হচ্ছে না। তখন ঈশান একটা বাঘের মতো গর্জন দিয়ে বলতে লাগলো, তোমার আর সময় হয়নি? এই বিকেলবেলা এসে তোমাকে গোসলে ঢুকতে হবে? তাহলে রান্না করা শেষ হলে না হয় ঢুকতে? একবার তো আমাকে বলতে পারতে, তাও করলে না। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখো ছেলে কত কাঁদছে। ছেলে কাছে, ছেলেকে একটু খাওয়ালেই তো হয়। আর আমি সবেমাত্র গোসলে ঢুকেছি, এই অবস্থায় বেরোবো কি করে? সেই জন্যই তোমার মেয়েকে পাঠালাম, এখন একটু ওখানে বসো, আমি বেরিয়ে আসছি, আমার হয়ে এসেছে।
আপনারা কি ভাবছিলেন ময়ের কিছু হয়ে যাবে? আরে না রে ভাই, গল্পে সব সময় হ্যাপি এন্ডিংই দিতে হয়। উপরওয়ালাও আমাদের মনে দয়ামায়া দিয়েছে, তাই আমরাও তাকে না মেরে বাঁচিয়ে দিয়েছি। ময়ের জ্ঞান ফিরেছিল 27 ঘন্টা পরে। মেয়েটা জ্ঞান ফিরতেই কথা বলতে পারছিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। ঈশান এসে ওকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে হাজারটা চুমু খেয়েছিল। তারপর পুরো 35 ঘন্টা পর মেয়েটার মুখ দিয়ে কথা বেরিয়েছিল। প্রচুর পরিমাণে দুর্বল ছিল, তাই কথা বলতে পারেনি। 7টা দিন হসপিটালে থাকতে হয়েছে। তারপর বাসায় নিয়ে আসার পর মেয়েটা খানিকটা সুস্থ হলে বাচ্চার জন্য অনেক বেশি পাগলামি করেছে। সব সময় ছেলের পাশে থেকেছে। সেদিন মায়েশা কেঁদে কেঁদে বলেছিল, ভাই হবার পর থেকে তুমি আমাকে একটুও ভালোবাসো না ছোট আম্মু। ভাইকেই ভালোবাসো, ভাইকেই আদর করো। মৌ সেদিন মুচকি হেসে মাইশাকে বুকে জড়িয়ে নিয়েছিল আর মাথায় চুমু দিয়েছিল। ভালো থাকুক, ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা বিয়ে করেননি বিয়ে করে নিয়েন। যাদের বউ আছে দুটো বিয়ে করবেন, আর যাদের দুটো আছে তারা 3টে করার সিদ্ধান্ত নিয়ে ফেলুন, কারণ দুজনের সাথে ঝগড়ায় পেরে উঠবেন না। তৃতীয় জন আসলে আপনার সাথে জোট বেঁধে আপনার বিরুদ্ধেই না হয় কথা বলবে। তারপরও একটা কথা মনে রাখবেন, জোর যার মুলুক তার। আর হ্যাঁ, আর একটা কথা, 4টা বিয়ে করা কিন্তু ফরজ, তাই ফরজটা সেরে ফেলুন। আজকের মতো আসছি, হ্যাঁ, আল্লাহ হাফেজ।